আসসালামু আলাইকুম। একটু জানাও যে সব ঠিকঠাক আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিকঠাক, তাই তো? কেমন আছো সবাই? তোমাদের সাথে আসলে এর আগে চলনা অঙ্গ চলনায় দেখা হলো, আবারও দেখা হয়ে গেল। কি অবস্থা বলো? কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? আচ্ছা, একটা মিনিট। একটু দেখি। দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো শুরু করি নাকি? দেরি করে লাভ আছে? তো এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা সবাই পড়ছি না? এই টেস্ট সামনে। এবার তো ফুল সিলেবাস গেল। তো আসলে আমরা সবসময় সারা জীবন ফুল সিলেবাস পড়ে আসছি। তো করোনার পরে আসলে শর্ট সিলেবাস আসায় আমাদের অনেকেরই অভ্যাস আসলে খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, তোমাদের তো আসলে ফুল সিলেবাসে ছিল। তো ওভারঅল এক্সপেরিয়েন্স বলো যে কি অবস্থা, কেমন লাগতেছে এই যে ফুল সিলেবাস পড়া অনেক বেশি খুব সম্ভবত, হ্যাঁ? তো কি রকম ফিল করতেছো, অনুভূতি কেমন সেটা বলতে পারো আমাদের। তবে এটা কিন্তু গুড নিউজ এই জন্য যে মেডিকেল ভর্তি পরীক্ষা বা ফিউচারে যে ভর্তি পরীক্ষা আসবে সেখানে তোমাকে এই যে ফুল সিলেবাসটা পড়ে গেলা, এটা যে তোমাকে কি লেভেলের হেল্প করবে এটা আসলে তুমি নিজেও বুঝতে পারতেছো না, হ্যাঁ? তুমি নিজেও কিন্তু বুঝতে পারতেছো না। তো আমরা হচ্ছি, চলো শুরু করি। আমরা দেরি করে লাভ নাই। আমরা টিস্যু তন্ত্র পড়বো। এই চ্যাপ্টারটা সবাই মোটামুটি পড়ছো এবং হোপফুলি আমরা আজকে খুব সুন্দরভাবে অধ্যায়টা পড়ে ফেলবো। মানে আমরা চেষ্টা করব যে ক্লাসেই সব পড়া শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো টিস্যুর ক্ষেত্রে ফার্স্টেই একটা কথা বলি। টিস্যু কি জিনিস? আচ্ছা, তার আগে আমি একটু এখানে আসি। দাঁড়াও। আমরা একটু নোটটা ওপেন করি। টিস্যু আমাদের প্রিয় বন্ধু। ঠিক আছে? টিস্যু ছাড়া আমি তুমি কারো অস্তিত্ব থাকতো না। দেখো, আমাদের দেহে কোষ আছে। আমাদের জীবদেহের গঠন ও কাজের একক কি? কোষ। আর টিস্যু হচ্ছে এক গুচ্ছ কোষ। হ্যাঁ? মানে কোষ থেকে আসলে টিস্যু তৈরি হয়। হুম? অনেক টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করে। হ্যাঁ, কয়েকটা অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি করে। হ্যাঁ, আর কয়েকটা তন্ত্র মিলে আমাদের যে দেহ, সেই দেহটা তৈরি হয়েছে। তাহলে এই যে টিস্যু, টিস্যু কি থেকে তৈরি হয়েছে? কোষ থেকে। টিস্যু হচ্ছে এক গুচ্ছ কোষ। টিস্যু কি ভাইয়া? টিস্যু হচ্ছে এক গুচ্ছ কোষ এবং এরা একই জায়গা থেকে তৈরি হয়। একটা টিস্যু একগুচ্ছ কোষ এবং এরা একই জায়গা থেকে, মানে একই উৎস, একই উৎস হতে সৃষ্ট। টিস্যু যেটা সৃষ্টি হয়েছে একই উৎস থেকে সৃষ্টি হয়েছে।
এবং টিস্যুতে যে কোষগুলো আছে সবাই একই ধর্মী, মানে সমধর্মী বা একই ধর্মী যাই বলো, হ্যাঁ। এবং এই যে টিস্যুতে যে কোষগুলো থাকে, হ্যাঁ, এরা কিন্তু অবিচ্ছিন্ন, মানে সবাই একসাথে থাকে, অবিচ্ছিন্ন, হ্যাঁ, সবাই হচ্ছে অবিচ্ছিন্ন, বা কাজ যদি বলি অবিচ্ছিন্ন, একই ধর্মী, আমরা একই ধর্মী, এই যে এক ধর্মী এভাবে লিখি, তারপর একই উৎস, এক উৎস, হ্যাঁ, অবিচ্ছিন্ন, হচ্ছে একই কাজ করে। তাহলে টিস্যু আমরা বলতে পারি না যে টিস্যু হচ্ছে একের খেলা, একের খেলা, কিসের খেলা? টিস্যু একের খেলা, টিস্যু হচ্ছে একের খেলা। তাহলে কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, তন্ত্র থেকে হচ্ছে দেহ। আচ্ছা, তাহলে টিস্যু হচ্ছে একের খেলা, একগুচ্ছ কোষ টিস্যু, একই উৎস থেকে এই কোষগুলো তৈরি, এরা একই ধর্মী, এরা অবিচ্ছিন্ন, মানে একসাথে থাকে, অবিচ্ছিন্ন মানে কি একসাথে থাকে, আর একই কাজ করে, আর হচ্ছে একই কাজ করে। ওয়ালাইকুম আসসালাম আফিফা, ওয়ালাইকুম আসসালাম মাসুম, খাদিজা, এরপর এখানে আছে শাহজালাল, ফাহমিদা। তোমরা এক্সাম দাও না কেন? এই যে রিমঝিম মেয়েটা এত কষ্ট করে তোমাদের জন্য, হ্যাঁ, মানে ও, মানে তোমরা বলো যে তোমরা এক্সাম দাও না কেন? মানে তোমাদের, আমার কাছে পার্সোনালি মনে হয় যে তোমরা খুব লাকি যে রিমঝিমের মতো একজন মেন্টরকে পাইছো। মানে একটা কথা বলেন না যে বড় বোন, তো রিমঝিম অ্যাকচুয়ালি তোমাদেরকে মানে ছোট ভাই বোন হিসেবেই দেখে। এবং এবং মেডিলজিও লাকি যে রিমঝিমের মতো একজন মেন্টর মেডিলজি পাইছে। তো এবং আরো একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা যে মেডিলজি তোমাদেরকে প্রি মেডিকেলে যতটুকু শেষ করছে, বাংলাদেশে অন্য কেউ প্রি মেডিকেলে এতটুকু শেষ করতে পারে নাই। মানে আমরা এতটা আগায় গেছি প্রি মেডিকেলে, ঠিক আছে। অন্য সবার একটা টার্গেট কি যে নতুন ব্যাচ নামাবে, তাইলে বেশি শেষ করে ফেললে তো ওই নতুন ব্যাচে আর পোলাপান ভর্তি হবে না, ঠিক আছে। তো আমরা এই চিন্তাটা করি নাই তোমাদের কথা চিন্তা করে, যে এইগুলা চিন্তা করলে তোমাদেরই ক্ষতি, যতটা পারি আগাই যাই, এবং আল্লাহর রহমতে আমরা অনেকখানি শেষ করে ফেলছি, তাই না? এবং এই স্পিডে গেলে তোমরা জানো যে আমরা খুব সুন্দরভাবেই ফুল সিলেবাসটা ইনশাআল্লাহ শেষ করতে পারবো। এবং তোমরা একটু চেষ্টা করো যতটা পারা যায় আমাদের সাথে থাকার জন্য। চলো আমরা শুরু করি, বইয়ে যাব। তাহলে এখানে চলে আসবো ভাইয়া, টিস্যুর যে প্রকারভেদ, এখানে আমরা যেটা দেখতে চাই, টিস্যু দুই রকম, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কোনটা? যে বিভাজিত হয়, যে ভাগ হয়। আর স্থায়ী টিস্যু যে বিভক্ত হয় না, সোজা কথা। আচ্ছা, ভাজক টিস্যুর অন্য একটা নাম মেরিস্টেম। এখন তুমি বলতে পারো মেরিস্টেম মানে কি? মেরিস্টেম মানে যে বিভাজিত হয়, যে বিভাজিত হয় তাকেই মেরিস্টেম বলে, যে বিভাজিত হয় তাকেই মেরিস্টেম বলে। আর ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য ভাইয়া, এটা খুব মজা, মানে এর একটা বৈশিষ্ট্য তোমার মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। তোমাকে বেসিক কয়েকটা কথা বলবো। ফার্স্টে মনে রাখবা এই কোষগুলা বিভাজিত হয়। এখন এরা কিন্তু ধরো একটা, এই যে বিয়ে করে, মানুষ বিয়ে করে কখন? প্রাপ্তবয়স্ক হওয়ার পর। ছেলেদের বয়স 21, মেয়েদের বয়স 18, এরপরে বিয়ে করা যায়। কিন্তু এরা আসলে অল্প বয়সে বিয়ে করে ফেলছে, বুঝছো? তো এরা অল্প বয়সে বিভাজিত হয়ে যায়। তো বিয়ে যদি অল্প বয়সে হয় তাহলে অনেক সমস্যা না? অনেক সমস্যা। বাচ্চা কাচ্চা মারা যেতে পারে, মানে বাচ্চা কাচ্চার মৃত্যুর হার বেশি হয়, অনেক সমস্যা, হ্যাঁ, মারা যায় অনেক সময় বাচ্চা জন্ম দিতে গিয়ে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এই যে কোষগুলা, এই কোষগুলা অল্প বয়সে মানে খুব তাড়াতাড়ি বিভাজিত হয়, জন্ম নেয় কিছুদিন পরে বিভাজিত হয়ে যায়। ফলে এরা অপরিণত অবস্থায় বিভাজিত হয়, ফলে এদের অনেক কিছুই তৈরি হয়ে পারে না, হ্যাঁ। মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষের যে বৈশিষ্ট্য বা একটা প্রাপ্তবয়স্ক কোষের যে বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য এদের নাই, হ্যাঁ? মানে সবকিছু দেখবা যে কম কম, অল্প অল্প, অনেক কিছু নাই এদের, অনেক কিছু নাই। যেমন দুইটা কোষের মাঝে ফাঁকা জায়গা তৈরি হওয়াকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। এই আন্তঃকোষীয় ফাঁক এদের নাই কেন? কারণ ওই তার আগেই বিভাজিত হয়ে গেছে। মানে আগে বিভাজিত হওয়ার কারণে লাইফে এরা অনেক কিছু মিস করছে, লাইফে এদের অনেক কিছু মিস করছে, ঠিক আছে। অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করবো মাহিম। এখন আসো, তবে একটা জিনিস, একটা কোষ যখন বিভাজিত হয়, বলতো কোষ বিভাজন অধ্যায়ে পড়ছো, একটা কোষে কি বিভাজিত হয়? একটা কোষ যখন বিভাজিত হয় বলতো কি বিভাজিত হয়? আসো, একটা কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়, আর হচ্ছে
সাইটোপ্লাজম বিভাজিত হয়, তাই না? তো যদি নিউক্লিয়াস বিভাজিত হয়ে 2 ভাগ হবে, তাহলে নিউক্লিয়াসটা একটু বড় হইতে হবে না? এইজন্য ভাজক কোষের নিউক্লিয়াসটা একটু বড়। সাইটোপ্লাজম ভাগ হয়ে 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে সাইটোপ্লাজমটা একটু ঘন হইতে হবে না? এইজন্য হচ্ছে সাইটোপ্লাজমটা ঘন। এদের নিউক্লিয়াস, আচ্ছা এই যে কোষ বিভাজিত হয়, কোষ বিভাজন হচ্ছে একটা বিপাক প্রক্রিয়া। তোমরা পড়ো না যে বিপাক বেশি হয়, বিপাক হার বেশি। তো কোষ বিভাজন কিন্তু একটা বিপাক। তো এইজন্য ভাজক কোষ বিভাজিত হয়, ফলে ভাজক কোষের বিপাক হার বেশি। ভাজক কোষের বিপাকীয় হার বেশি। মানে ভাজক কোষের সবই নাই, অনেক কিছুই নাই, অনেক কিছুই অল্প অল্প। তো বেশি হচ্ছে নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন। কেন? কারণ এই দুইটা ভাগ হবে। আর বিপাক হার বেশি কারণ কোষ বিভাজন একটা বিপাক প্রক্রিয়া। এই জন্য ভাজক কোষের বিপাক হার বেশি। মমিতা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মমিতা? আচ্ছা, তাহলে চলে আসো। তাহলে আমরা এখানে দেখব যে কোষগুলা জীবিত, ভাজক কোষগুলা জীবিত হয়, হ্যাঁ? তো এখানে ভাজক টিস্যুর কোষগুলা বিভাজন ক্ষমতা সম্পন্ন। কোষগুলা বিভিন্ন আকৃতির হতে পারে, বিভিন্ন আকৃতির, তাই না? আচ্ছা, তাহলে এই কোষগুলা সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর। তাহলে বললাম না যে পুরু হইতো কখন? যখন তার বয়স হইতো। ওর তো বয়স কম, তাই ওর কোষ প্রাচীর পাতলা। এরপরে আসো, কোষের নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন। কেন ঘন তুমি জানো? যে একটা কোষ বিভাজন মানে নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোকাইনেসিস, তাই না? আচ্ছা, ভাজক টিস্যু কোষে কোষ গহ্বর থাকে না। কেন থাকে না? কারণ কোষ গহ্বর তৈরি হতে সময় লাগে, তার আগেই বিভাজিত হয়ে যায়। কোষগুলা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না। কেন থাকে না? কারণ এগুলা তৈরি হতে সময় লাগে। এই কোষগুলার বিপাক হার বেশি। কেন? কারণ কোষ বিভাজন নিজেই একটা বিপাক প্রক্রিয়া। এর জন্য ভাজক কোষের বিপাক হার বেশি। কোন প্রকার সঞ্চিত খাদ্য, ক্ষরিত বজ্র বা বজ্র পদার্থ থাকে না। ওই যে বলছি যে এইসব থাকতে গেলে বয়স হওয়া লাগে, তো এগুলো থাকে না কারণ ওরা বয়স কম। দেখছো ম্যাক্সিমাম জিনিস থাকে না। প্লাস্টিড গুলা পুরো প্লাস্টিড। প্রো মানে কি? প্রো মানে আদি। মানে প্লাস্টিড গুলা পরিণত হয় নাই, একটু অপরিণত অবস্থায়, এই জন্য এদেরকে বলে প্রোপ্লাস্টিড। কোষগুলা আকারে ছোট এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান। ভাজক টিস্যু অপরিণত কোষ দিয়ে গঠিত এবং কোষগুলা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। অর্থাৎ আমাদের দেহে যে কোষগুলা, এই কোষগুলা কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? মাইটোসিস প্রক্রিয়ায়। উদ্ভিদ দেহের যে ভাজক টিস্যু, সেগুলা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। সেগুলা কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? ওয়ালাইকুম আসসালাম শাকিলা। তাহলে কোষগুলা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এখন ভাজক টিস্যুর বিভাজনের ফলে কি হয়? ধরো তুমি তুমি কি হও বলো তো? তুমি লম্বা হও, তুমি একটু মোটা হও, চওড়া টড়া হও, হ্যাঁ? মানে তুমি তোমার কথা কল্পনা করো যে তুমি লম্বা হও, এটা ভাজক টিস্যুর বিভাজনের জন্য। এই যে তুমি চওড়া হও, ভাজক টিস্যুর বিভাজনের জন্য। আবার ধরো আমাদের হাতে ক্ষত তৈরি হয়েছে, একটু কেটে গেছে, ওটা পূরণ হয়ে যায় কিসের জন্য? ভাজক টিস্যুর জন্য। গাছের ক্ষেত্রেও এরকম। একটা গাছ লম্বা হয়, একটা গাছ মোটা হয়, একটা কোষে যদি ক্ষতস্থান হয় গাছে, সেই ক্ষতস্থানটা পূরণ হয়ে যায়। তাই না? যে গাছের একটা জায়গায় তুমি কেটে ফেললা, দেখবে যে আস্তে আস্তে এটা রিকভার হয়ে যায়। তো এই যে জিনিসগুলা, তাহলে কি হয় ভাইয়া ভাজক টিস্যু? দেখো উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায় মানে মোটা হয়, ভাজক টিস্যুর মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু কই থেকে তৈরি হয়? অবশ্যই ভাজক টিস্যু থেকে তৈরি হয়। স্থায়ী টিস্যু তো আর আল্লাহ পাঠায় দেয় নাই যে এই তুমি যাও। স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকেই তৈরি হয়। স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকেই তৈরি হয়। এখন চলে আসো, চমৎকার একটা জায়গায় আমরা যাব এখানে। ভাজক টিস্যুর যে শ্রেণী বিভাগ, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন উৎপত্তি অনুসারে। যেমন উৎপত্তি অনুসারে কয় ভাগে ভাগ করব? ৩ ভাগে। একটু বলে রাখি, ভাজক টিস্যুকে তুমি যেমনেই ভাগ করো, দেখবে যে ৩ ভাগে ভাগ হইছে। আবার বলি, তুমি যেমনেই ভাগ করো, দেখবে যে কয় ভাগে ভাগ হইছে? ৩ ভাবে। খুবই মজা। তো ভাজক টিস্যু উৎপত্তি অনুসারে ৩ টা ভাগ। একটা হচ্ছে প্রারম্ভিক। আমরা বলি না আরম্ভ করতেছি বা শুরু করিতেছি। মানে প্রারম্ভিক মানে কি? একেবারে আরম্ভ। মানে যে কোষটা হচ্ছে ১ম কোষ, একেবারে শুরুর কোষ, সেটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। হুম? মানে ওই কোষ থেকেই সব হইছে। এরপরে প্রাইমারি। ওই যে তোমরা প্রাইমারি স্কুলে পড়ো। তারপরে কোন স্কুলে পড়ো? সেকেন্ডারি। হ্যাঁ? তাহলে ফার্স্টে আমরা মানে একেবারে পড়াশোনা শুরু করি, তারপর প্রাইমারি স্কুল, তারপরে হচ্ছে সেকেন্ডারি স্কুল। তো ব্যাপারটা এরকম যে এই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়। প্রাইমারি ভাজক টিস্যু থেকে কি তৈরি হয় কেউ বলতে পারবা? এখানে মজাটা যে প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়। প্রাইমারি স্থায়ী টিস্যু।
কিন্তু এখানে এটা আলোচনা করি নাই কেন, কারণ এটা স্থায়ী টিস্যু, তাই এটা আলোচনার ভিতর আসে নাই। কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু, আর এই প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে কিন্তু সেকেন্ডারি ভাজক টিস্যু, প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু। ফলে এই মাঝখানে এই ভদ্রলোককে একটু মাথায় রাখবা যে প্রাইমারি ভাজক থেকে প্রাইমারি স্থায়ী, আর প্রাইমারি স্থায়ী থেকেই সেকেন্ডারি ভাজক, মনে থাকবে? মাঝখানে এই ভদ্রলোককে একটু মাথায় রাখতে হবে। এখন আসো, প্রথমে আমরা দেখবো যে প্রোমেরিয়েস্টেম। খেয়াল করছো? মেরিয়েস্টেম মানে ভাজক টিস্যু, মেরিয়েস্টেম মানেই হচ্ছে যে বিভাজিত হয়, আর প্রো মানে হচ্ছে প্রথম বা আদি। তো প্রোমেরিয়েস্টেম হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। তো প্রারম্ভিক ভাজক টিস্যুর ক্ষেত্রে যেটা বলা হয়, এখান থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়, তাই না? কারণ এখান থেকে শুরু মানে প্রারম্ভ মানে কি আরম্ভ, আরম্ভ মানেই তো শুরু। তাহলে এখান থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। এরপরে প্রারম্ভিকের পরে হচ্ছে প্রাইমারি। তো প্রথম বৃদ্ধি হওয়ার পরে যেটা তৈরি হয় সেটা প্রাইমারি। ফলে ওই ভ্রূণাবস্থায় প্রাইমারিটা তৈরি হয়। অর্থাৎ প্রারম্ভিক মানে একেবারে শুরু হইলো যেখান থেকে, তারপরই ভ্রূণাবস্থায় ওই কোষগুলা বিভাজিত হয়ে হয়ে তৈরি করে প্রাইমারি ভাজক টিস্যু। ফলে প্রাইমারি ভাজক টিস্যু কখন হয়? ভ্রূণাবস্থায় হয়, হ্যাঁ। আর প্রাইমারি ভাজক টিস্যু থেকে কোনটা তৈরি হয়? প্রাইমারি স্থায়ী টিস্যু। তাহলে প্রাইমারি ভাজক টিস্যু ভ্রূণাবস্থায় হয়, প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু হয়। আর প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে কোনটা হয়? সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু। আচ্ছা, সেকেন্ডারির কথা একটু তোমাকে বলি যে সেকেন্ডারি ভাজক টিস্যুর জন্য গাছ মোটা হয়। তাহলে সেকেন্ডারির কাজ কি? গাছ মোটা করা। এই যে একবীজপত্রী যে উদ্ভিদগুলা, এই যে ধানের কথা বলো, গমের কথা বলো, এটা কি মোটা হয় বলো তো? একবীজপত্রী উদ্ভিদ মোটা হয় কিনা বলো তো? ধান গাছকে মোটা হইতে দেখছো কখনো? গম গাছকে মোটা হইতে দেখছো? একবীজপত্রী উদ্ভিদ কখনো মোটা হয় না। এইজন্য একবীজপত্রী উদ্ভিদের ক্যাম্বিয়াম নাই। মানে এই সেকেন্ডারি ভাজক টিস্যু নাই। তো সেকেন্ডারি ভাজক টিস্যু কই থেকে তৈরি হয় দেখো? প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে। এখন আসো, তো সেকেন্ডারি ভাজক টিস্যু দুইটা উদাহরণ আছে, নামের সাথে আছে ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে তুমি এই কথাটা মনে রাখবা, ক্যাম্বিয়াম যদি কোথাও দেখো তাহলে বুঝবে এই গাছ মোটা হবে, আর ক্যাম্বিয়াম না থাকলে গাছ মোটা হয় না। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম আছে, একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম নাই। দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম আছে, একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম নাই। মনে থাকবে? আচ্ছা, এখন আসো অবস্থান অনুসারে আমরা একটু ভাজক টিস্যু দেখি। অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। তাহলে ওইখানে আমরা পাইছি প্রারম্ভিক, প্রাইমারি আর সেকেন্ডারি। ক্লিয়ার? আর অবস্থান অনুসারে কোথায় অবস্থান? এখন ধরো তোমার কাছে একটা গাছ আছে, একটা গাছ লাগাইছো তুমি, হ্যাঁ? এই যে গাছের ডাল পাতা আছে, এখানে শিকড় টিকড় আছে। এখন অবস্থান অনুযায়ী শীর্ষক মানে একেবারে উদ্ভিদের শীর্ষে যেটা আছে। ইন্টারক্যালারি মানে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা থাকে। আর পার্শ্বীয় হচ্ছে একেবারে পাশের দিকে। পার্শ্বীয় মানে পাশের দিকে, আর ইন্টারক্যালারি মানে দুইটা কোষের মাঝখানে। আর শীর্ষক মানে একেবারে শীর্ষে। মানে একটা গাছের কোন জায়গায় ওই টিস্যুটা আছে তার উপর ভিত্তি করেও তিন ভাগে ভাগ করছে। তো শীর্ষক ভাজক টিস্যু একেবারে শীর্ষে। এই যে দেখো, মূলের শীর্ষে, কাণ্ডের শীর্ষে, শাখা প্রশাখার শীর্ষে। তো শীর্ষক ভাজক টিস্যু তো আর পাশে থাকবে না, তাই না? এটা কি পাশে থাকবে? পাশে থাকবে না। আচ্ছা, এরপর চলে আসো। তাহলে এরা হচ্ছে প্রাইমারি টিস্যু। এরা কি ভাইয়া? প্রাইমারি টিস্যু। এখন আমরা একটু দেখব নিবেশিত টিস্যু বা ইন্টারক্যালারি টিস্যু। কি বলছি ভাইয়া? এরপর আমরা দেখব নিবেশিত বা ইন্টারক্যালারি। নিবেশিত মানে কি বলতো? আচ্ছা, ইন্টার মানে মাঝখানে, বুঝছো? তো দেখো, প্রথম পয়েন্ট একটা জিনিস বলি। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু বুঝাই। এই যে তিন রকম টিস্যু না, শীর্ষক আছে, নিবেশিত আছে আর পার্শ্বীয় আছে। তো এই শীর্ষক আর নিবেশিত এরা দুইজনই হচ্ছে প্রাইমারি। হুম, প্রাইমারি ভাজক টিস্যু। আর এই পার্শ্বীয়টা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এই জন্য দেখবা যে পার্শ্বীয় ভাজক টিস্যুর যা উদাহরণ, সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণও তাই। কি উদাহরণ বলতো? ক্যাম্বিয়াম। ফলে এই যে কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এটা পার্শ্বীয় ভাজক টিস্যুর এক্সাম্পল, সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল। এটা পার্শ্বীয় ভাজক টিস্যুর এক্সাম্পল, সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে কোনটা ভাইয়া? এই ক্যাম্বিয়াম। মজা না জিনিসটা? আচ্ছা, তাইলে পার্শ্বীয় ভাজক টিস্যুটা সেকেন্ডারি, আর এই শীর্ষক আর ইন্টারক্যালারিটা হচ্ছে প্রাইমারি। ওকে? তাহলে পার্শ্বীয় সেকেন্ডারি এক্সাম্পল কি? ক্যাম্বিয়াম। আচ্ছা, এখন আসো, শীর্ষ হচ্ছে একেবারে শীর্ষে, সবকিছু শীর্ষে যেটা থাকবে সেটা শীর্ষক ভাজক টিস্যু। শীর্ষকটা প্রাইমারি। আবার নিবেশিত বা ইন্টারক্যালারি যেটা, সেটাও তো প্রাইমারি, তাই না? এখন নিবেশিতটা কোথায় থাকে?
প্রথমত পরীক্ষা আসতে পারে কোন উদ্ভিদে থাকে কোন উদ্ভিদে থাকে না। তাহলে ঘাসে পাইন জাতীয় গাছ আছে এবং হর্সটেইল, এই গাছগুলাতে নিবেশিত ভাজক টিস্যু থাকে। এবং এই গাছগুলার কোথায় থাকে? পত্রমূল, মধ্যপর্বের গোড়া, পর্বসন্ধি, ফুলের বোটা। আমি 4টা জিনিস বলছি। পত্রমূল, মধ্যপর্বের গোড়া, পর্বসন্ধি, ফুলের বোটা। পত্রমূল, মধ্যপর্বের গোড়া, পর্বসন্ধি, ফুলের বোটা। এই 4টা জায়গায় হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু থাকে। কোন কোন গাছে থাকে? পাইন, হর্সটেইল আর ঘাস জাতীয় উদ্ভিদ। এখন আসো, তো পার্শ্বীয় ভাজক টিস্যুর কথা যদি আমরা না বললেই না, সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু যেটা মানে সেকেন্ডারি ভাজক টিস্যু। এক্সাম্পল কি? কর ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। দেখো, পার্শ্বীয় ভাজক টিস্যু মানেই সেকেন্ডারি ভাজক টিস্যু। এটার এক্সাম্পল কর ক্যাম্বিয়াম। আর ক্যাম্বিয়াম মানে গাছ মোটা হবে, তাই না? এই জন্য দেখো, এই যে কাণ্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। প্রস্থে হওয়া মানে, প্রস্থ বরাবর হওয়া মানে মোটা হওয়া। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা এখানে একটা পার্থক্য দেওয়া আছে, তো পার্থক্যটা আমরা দেখতে পারি যে শীর্ষক ভাজক টিস্যু শীর্ষে থাকে। আমরা নিবেশিত ভাজক টিস্যু দেখলাম যে 4টা জায়গায় থাকে, তাই না? পত্রমূল, মধ্যপর্বের গোড়ায়, পর্বসন্ধিতে আর ফুলের বোটায়, ওইটা বলছে। আর পার্শ্বীয় ভাজক টিস্যু পার্শ্বে থাকে। তো শীর্ষক ভাজক টিস্যু গুলা গোলাকার, নিবেশিতটা লম্বাটে, আর পার্শ্বীয়টা হচ্ছে আয়তক্ষেত্রাকার। আর আমরা জানি যে শীর্ষক আর নিবেশিতটা হচ্ছে প্রাইমারি। এই দুইটা কি ভাইয়া? প্রাইমারি। আর পার্শ্বীয়টা কি? সেকেন্ডারি। সেকেন্ডারির বাংলা নাম হচ্ছে গৌণ। সেকেন্ডারির বাংলা নামই হচ্ছে গৌণ। আর এইটাই পরিস্ফুটনের সাথে যুক্ত, বাকি দুইটা যুক্ত না। পরিস্ফুটন মানে কি? ধরো একটা ফুল ফুটতেছে, ফুল কি একেবারে উদ্ভিদের শীর্ষে থাকে না? এই জন্য এটা পরিস্ফুটনের সাথে যুক্ত। বা একটা পাতা, ওই যে পাতা ফুলে, ফোটে ফোটে, তাই না, নতুন কুড়ি গজায়, অর্থাৎ পরিস্ফুটনের সাথে কে যুক্ত? এই শীর্ষক ভাজক টিস্যু, কারণ শীর্ষের জিনিসটাই পরিস্ফুটিত হয়। আচ্ছা, তাহলে অঙ্গ গঠন লম্বা হয় কিসের জন্য? শীর্ষক ভাজক টিস্যুর জন্য, তাই না? নিবেশিতর জন্য লম্বা হয়, আর এই মোটা হয় হচ্ছে পার্শ্বের জন্য, আর বাকি দুইটার জন্য লম্বা হয়। মোটা হয় পার্শ্বের জন্য, বাকি দুইটার জন্য হচ্ছে লম্বা হয়। আর সমস্যা নাই, ফারহানা, তুমি দেখে নিও। হ্যাঁ, অল্প একটু পড়াইছি, দেখে নিও। এখন আসো, কোষ আসলে কিভাবে বিভাজিত হচ্ছে তার উপর 3টা ভাগে ভাগ করছে: মাস, প্লেট আর রিব। এটা একটু তোমাকে বলি। মাস মানে কি জানো? ওই যে তামিল কিছু সুপারস্টার আছে, তাদেরকে বলে মাস মহারাজা, মাস স্টার। মাস মানে হচ্ছে মাস পিপল, বলে না, মানে জনসাধারণ। তো এই জনসাধারণ সব জায়গায় আছে, তাই না? আসে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। মাস মানে হচ্ছে সব দিকে, মানে সব মিলায়, মানে পুরাটা। হ্যাঁ, তো মাস ভাজক টিস্যু মানে যেই কোষ সবতলে বিভাজিত হয়। সবতলে বিভাজিত হওয়ার ফলে কি হয় জানো? উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধি পায়। দেখো, ব্যাপারটা বুঝাই, যে তোমার কাছে একটা ঘনত্ব কম এমন কিছু আছে। এখন এই জিনিসটা যখন বৃদ্ধি পাচ্ছে, উপরে নিচে ডানে বামে সব দিকে বৃদ্ধি হচ্ছে, ফলে জিনিসটার ঘনত্ব বাড়তেছে। ফলে সবতলে বিভাজিত হয়, ফলে ঘনত্ব বৃদ্ধি পায়। আর মাঝভাজক টিস্যুর যে এক্সাম্পল, এটা কিভাবে মনে রাখবা একটু বলি, একটা লাইন মনে রাখবা। মাছের শস্য ভুনা, এটা একটু লিখে নাও তোমরা, হ্যাঁ? কত মজা! মাছের শস্য ভুনা কত মজা! মাছের শস্য ভুনা কত মজা! দেখো, মাছ, মাছ দিয়ে হচ্ছে এই মাছ, রতে হচ্ছে রেণুথলি, শস্য, শস্য দিয়ে এন্ডোস্পার্ম বা শস্য, ভুনা, ভুনা দিয়ে হচ্ছে ভ্রূণ, বর্ধনশীল ভ্রূণ, কত্ত দিয়ে হচ্ছে কর্টেক্স, কত্ত দিয়ে কি? কর্টেক্স। আর মজা দিয়ে হচ্ছে মজ্জা, মজা দিয়ে মজ্জা। তাহলে মাছের শস্য ভুনা কত মজা বা কত মজা, এটা দিয়ে তুমি মাছ ভাজক টিস্যুর এক্সাম্পল। তাহলে মাছ ভাজক টিস্যু সম্পর্কে কি পড়বা? সবতলে বিভাজিত হয়, তাই ঘনত্ব বৃদ্ধি পায়, এবং এক্সাম্পল গুলা হচ্ছে মাছের শস্য ভুনা কত মজা, র দিয়ে রেণুথলি, শস্য দিয়ে এন্ডোস্পার্ম বা শস্য, কই গেল, হ্যাঁ, ভুনা দিয়ে বর্ধনশীল ভ্রূণ, কত্ত দিয়ে কর্টেক্স, আর মজা দিয়ে মজ্জা। তো একটা জিনিস আরেকটু মনে রাখো, যে মতে মাছ, মতে মজা, মজ্জা, মতে মাছ, মতে মজ্জা, মতে মাছ, মতে মজ্জা, মনে থাকবে? মতে মাছ, মতে মজ্জা। ওকে, এখন আসো আমরা নেক্সট টপিকে চলে যাব। এটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। প্লেট, এখন প্লেটের কয়টা পিঠ থাকে? উপর নিচ, দুইটা পিঠ, দুইটা তল।
তাহলে প্লেট ভাজক টিস্যু কয় তলে বিভাজিত হবে? 2 তলে বিভাজিত হবে। এটা কয় তলে বিভাজিত হবে? 2 তলে বিভাজিত হবে এবং এর ফলে আয়তনে বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? আয়তনে। আচ্ছা, এবং এর উদাহরণ কি? পথে প্লেট, পথে পাতা। পাতাই আসে নরমালি, পথে প্লেট, পথে পাতা। মতে মাছ, মতে মজ্জা। পথে প্লেট, পথে পাতা। আরেকটা আছে বর্ধিষ্ণু বহিতক, অর্থাৎ দেখছো ব ব, বতে বর্ধিষ্ণু, বহতে বহিতক, বব আর প প। তাহলে এখানে আছে ব ব আর প প। তাহলে পথে প্লেট, পথে পাতা আর বতে বর্ধিষ্ণু বহিতক। মজা না? মজা। এখন আসো নেক্সট একটা রিব। রিব কোনগুলা বলো তো? রিব হচ্ছে আমাদের বুকের খাসার যে হাড্ডিগুলা। এখন হাড্ডিগুলা কিন্তু আসলে অনেক লম্বা, দেখছো এরকম লম্বা। তো এত লম্বা দেখতে মনে হয় যে একদিকেই খালি বাড়ে, হ্যাঁ, মানে খালি একদিকেই লম্বা হচ্ছে। ফলে এই যে রিব কয় তলে বিভাজিত হয় বলতো? এক তলে বিভাজিত হয়। এটা দেখতে বুকের পাঁজরের মতো, এই জন্য একে রিব ভাজক টিস্যু বলে। এটা এক তলে বিভাজিত হয়, হ্যাঁ। এবং এখানে খেয়াল করো, একতলে বিভাজিত হয় এবং তুমি মজ্জা রশ্মি নাম শুনছো? মজ্জা রশ্মি, এই মজ্জা রশ্মি গুলো একেবারে লম্বা হয়। তাহলে রিব গুলা লম্বা, মজ্জা রশ্মিও লম্বা। এটা কিভাবে মনে রাখা যায়? দেখো, মজ্জা রশ্মি, রতে রিব, রতে রশ্মি, রতে রিব, রতে রশ্মি, রতে রিব, রতে রশ্মি, পথে প্লেট, পথে পাতা, মতে মাছ, মতে মজ্জা, মতে মাছ, মতে মজ্জা। এখন আসো আমরা কাজ অনুসারে দেখব। তো ডার্ম মানে কি বলতো? ত্বক। ডার্ম শব্দের অর্থই হচ্ছে স্কিন, ত্বক। ডার্ম শব্দের অর্থই হচ্ছে স্কিন বা ত্বক, মনে থাকবে? ডার্ম শব্দের অর্থই হচ্ছে ত্বক। তাহলে যে ত্বক তৈরি করে, তো ত্বক কার কার হয়? মূলের ত্বক হয়, কাণ্ডের ত্বক হয় আর পাতার ত্বক হয়। কার কার ত্বক হয়? মূলের ত্বক, কাণ্ডের ত্বক আর পাতার ত্বক। মূলের কাণ্ডের যে ত্বক বা বহিরাবরণ, এটাকে বলে এপিডার্মিস, এপিডার্মিস। আর পাতার ত্বককে বলে এপিব্লেমা। কি বলে? এপিব্লেমা। তাহলে মূল আর কাণ্ডের যে ত্বক সেটাকে বলা হয় এপিডার্মিস, আর পাতার ত্বককে বলে এপিব্লেমা। পাতার ত্বককে কি বলে ভাইয়া? এপিব্লেমা বলে, এপিব্লেমা। তাহলে একটু চলে আসো, এটা কিভাবে মনে রাখা যায়? সরি সরি সরি, মূলেরটা হচ্ছে এপিব্লেমা। আমার কিভাবে মনে পড়লো দেখো, মানে আমি আসলে মূল কাণ্ড পাতা এভাবে পড়াই না, ওইভাবে বলে ফেলছি, হ্যাঁ। কিন্তু আসলে কাণ্ড আর পাতার ত্বক হচ্ছে এপিডার্মিস। তো দেখো, মতে মূল, মতে ব্লেমা, এটা দেখে আমার মনে পড়ছে আরে না তো। তাহলে মনে রাখার সিস্টেম দেখছো? মতে মূল, মতে ব্লেমা, হ্যাঁ। তাহলে মূলের বহিরাবরণ হচ্ছে এপিব্লেমা, আর কাণ্ড আর পাতারটা কি? এপিডার্মিস। ওকে, এখন আসো এপিডার্মিস। এখন গ্রাউন্ড মেরিস্টেম দেখবো। গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে ভিত্তি। একটা বিল্ডিং যদি করতে চাও, ওর বেসমেন্ট, বেসটা ভালো হইতে হয়, ভিত্তিটা ভালো হইতে হয়। তো গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে কর্টেক্স, মজ্জা আর মজ্জা রশ্মি। তো এই জায়গাগুলো আমরা ছবি দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো, আমরা ছবিতে আসবো। এখন আসো, তো ভাজক টিস্যুর যে প্রকারভেদ এখানে সুন্দর করে চার্টটা দেওয়া আছে এবং আমরা খুব সম্ভবত এটা পারি, পারি না বলো তো আমাকে একটু? প্রারম্ভিক কি পড়ছিলাম তোমার মনে আছে? যেখান থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। প্রাইমারিতে কি পড়ছিলাম? ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে। প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়। সেকেন্ডারি ভাজক টিস্যুর ক্ষেত্রে কি পড়ছিলাম? উদাহরণ হচ্ছে ইন্টারফেস, মানে প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়। এক্সাম্পল হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এক্সাম্পল কি? কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম মনে থাকবে? আমি এসির রিমোটটা পাচ্ছি না, আচ্ছা সমস্যা নাই। কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম শীর্ষক ভাজক টিস্যু, একেবারে শীর্ষে থাকে, বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। নিবেশিত ভাজক টিস্যু, এটাও প্রাইমারি ভাজক টিস্যু, পত্রমূল মধ্যপর্বের গোড়ায়, পর্বসন্ধিতে ফুলের ফোঁটায় থাকে। পার্শ্বীয় ভাজক টিস্যু কি পড়ছি বলতো, মনে আছে? এটা সেকেন্ডারি ভাজক টিস্যু। এবং পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ কি? কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। মাছ ভাজক টিস্যু সবতলে বিভাজিত হয়, উদ্ভিদটা ঘনত্বে বৃদ্ধি পায়। এক্সাম্পল গুলা মাছের শস্য ভুনা, কত্ত মজা। প্লেট ভাজক টিস্যু, প্লেট হচ্ছে দুইটা তলে বিভাজিত হয়, আয়তনে বৃদ্ধি পায়, উদাহরণ হচ্ছে পাতার বর্ধিষ্ণু বহিতক। রিব ভাজক টিস্যু, রিব হচ্ছে এক তলে বিভাজিত হয় এবং উদাহরণ হচ্ছে রশ্মি,
বর্ধিষ্ণু মূলকাণ্ডের মজ্জারশ্মি। প্রোটোডার্ম, প্রোটোডার্ম, ডার্ম মানে হচ্ছে ত্বক, মূলের ত্বক এপিব্লেমা, কাণ্ড আর পাতার ত্বক হচ্ছে এপিডার্মিস। কাণ্ড আর আচ্ছা, ক্লাস কি চলতেছে না? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, ক্লাস কি ঠিকঠাক চলতেছে? একটু আমাকে জানাও তো, ক্লাসে ঠিকঠাক চলতেছে কিনা। চলতেছে। ফেসবুকে সব ঠিকঠাক আছে? মানে হুট করে দেখলাম কি যে অডিয়েন্স হুট করে কমে গেছে, এই জন্য। ঠিক আছে, ওকে। সব ওকে আছে, ওকে ওকে ওকে। ঠিক আছে ঠিক আছে, এবার বুঝতে পারছি। ওকে। না, হুট করে আমার দেখাচ্ছে যে 3 জন 4 জন, তো নরমালি নেট চলে গেলে হুট করে 3 4 জনও নেমে আসে, হয়তো এটা একটা গ্লিচ বা একটা বাগ। ঠিক আছে। আচ্ছা, তো প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, তো আর আছে গ্রাউন্ড মেরিস্টেম। তো প্রোক্যাম্বিয়াম কি ভাইয়া? এই যে প্রোটোডার্ম, হ্যাঁ প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়ামটা মানে বলতে ভুলে গেছি। প্রোক্যাম্বিয়াম মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম। তো জাইলেম ফ্লোয়েম কি ভাইয়া একটু বলি। জতে জাইলেম, জতে জল, আর ফতে ফ্লোয়েম, ফতে ফুড। তো পানি উদ্ভিদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয়, এখন এই যাওয়ার জন্য কোনো কিছু নেওয়ার জন্য গাড়ি লাগে না। তো এই জাইলেম হচ্ছে সেই গাড়ি। জাইলেমের কাজ হচ্ছে পানি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা। আচ্ছা, পাতায় যে খাদ্যটা তৈরি হয়, অ্যাকচুয়ালি এক জায়গা থেকে এক জায়গায় বলতে আমি বলি পানিটাকে পাতায় নিয়ে আসা। কারণ খাদ্য তৈরিতে পানি লাগে না, ওই যে উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ করে সেখানে পানি লাগে, সেই পানিটাকে পাতায় নিয়ে আসা, এটা করে চাইলাম। আর ফ্লোয়েম মানে ফুড, পাতায় যে খাদ্যটা তৈরি হয় সেটা সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দেওয়া, এটা করে হচ্ছে ফ্লোয়েম। সেটা সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দেওয়া, এই কাজটা কি করে ভাইয়া? এই কাজটা করে হচ্ছে ফ্লোয়েম, এই কাজটা করে ভাইয়া ফ্লোয়েম। ঠিক আছে, ওকে। এখন চলে আসো, আমরা এই জায়গাটা বুঝতে পারছি। এখন আমরা একটু স্থায়ী টিস্যু নিয়ে ছোট্ট করে পড়াশোনা করব। তো তোমার জন্য গুড নিউজ হচ্ছে স্থায়ী টিস্যুর মানে ভাজক টিস্যুও তোমার মুখস্থ করতে হয় নাই, স্থায়ী টিস্যুও তোমাকে মুখস্থ করতে হবে না, কারণ স্থায়ী টিস্যুর সবগুলাও আগের মতোই সহজ। তাহলে স্থায়ী টিস্যুর যা কিছু আছে তুমি দেখবা যে ভাজক টিস্যুর ঠিক উল্টা, ওটা ছিল বিভাজনে সক্ষম, এরা হচ্ছে অক্ষম। জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম, কারণ ওখানে নিউক্লিয়াস বড় ছিল, সাইটোপ্লাজম ঘন ছিল, ফলে এখানে কম সাইটোপ্লাজম। কোষগুলার প্রাচীর পুরু, হ্যাঁ, আর ওখানে ছিল পাতলা, সেলুলোজ নির্মিত এবং পাতলা। নিউক্লিয়াস ছোট এবং কোষের একপাশে অবস্থান করে, ওখানে নিউক্লিয়াসটা ছিল বড়। আন্তঃকোষীয় ফাঁকা ছিল না, আর এখানে থাকতেও পারে নাও থাকতে পারে। টিস্যুতে এখানে কিন্তু জীবিত এবং মৃত 2 রকম কোষ আছে। এই যে স্থায়ী টিস্যু, এটাকে 3টা ভাগে ভাগ করা যায়। প্যারেনকাইমা, তার আগে একটু বলি যে স্থায়ী টিস্যুর এই যে 3টা ভাগ, সরল, জটিল আর ক্ষরণকারী। এই সরল টিস্যু আবার 3 রকম, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। তো এই সরল টিস্যু যে 3 রকম, প্যারেন, কোলেন, স্ক্লেরেন, বা এই যে ক্ষরণকারী টিস্যু আছে, এই যে জটিল টিস্যু আছে, এখানে কিছু জীবিত কোষও আছে, কিছু মৃত কোষও আছে। যেমন সরল টিস্যু 3 রকম, প্যারেন, কোলেন, স্ক্লেরেন, এর মধ্যে প্যারেনকাইমা আর কোলেনকাইমা কিন্তু জীবিত, কিন্তু স্ক্লেরেনকাইমা যে টিস্যুগুলা সেগুলো হচ্ছে মৃত। স্ক্লেরেনকাইমা যে টিস্যুগুলা সেগুলা মৃত। ক্লিয়ার? ওকে। তো স্থায়ী টিস্যুর কাজ কি? তো আমি 4টা শব্দ পড়তাম, তৈরি, সঞ্চয়, পরিবহন, দৃঢ়তা। তাহলে কি কি পড়তাম? তৈরি, সঞ্চয়, পরিবহন, দৃঢ়তা। আবারও বলি, তৈরি, সঞ্চয়, পরিবহন, দৃঢ়তা। তৈরি, সঞ্চয়, পরিবহন, দৃঢ়তা। ঠিক আছে, মনে থাকবে? ওকে। এখন আসো, স্থায়ী টিস্যুর যে প্রকারভেদ, এই জায়গায় আমরা দেখব যে সরল টিস্যু আছে, জটিল টিস্যু আছে, আর একটা আছে হচ্ছে ক্ষরণকারী টিস্যু। আমি আবার বলি, সরল টিস্যু, জটিল টিস্যু, আর একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। তো সরল টিস্যু আবার 3 রকম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো এই যে 3টা পার্থক্য, এটা একটু ছোট্ট করে হইলেও তোমাকে জানতে হবে, এবং এটা তোমরা সম্ভবত 9-10 এ পড়ছো, তাই না? যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার যে পার্থক্য, হ্যাঁ? তো 10টা।
আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের জিৎ দাদা আসছিল। জিৎ দাদা হচ্ছে একটু লাইভ আছে একটা, তো জিৎ দাদা ওই লাইভে যাবে। তোমাদের কর্মমুখী রসায়ন ক্লাস কিন্তু জিৎ দাদা নিবে, হ্যাঁ? কর্মমুখী রসায়ন ক্লাস জিৎ দাদা নিবে। আমি হচ্ছে, তোমরা জানো যে আমি হচ্ছে মোটামুটি মেজর সবগুলা চ্যাপ্টার আমি নেই। আর কিছু ক্লাস যেগুলা হচ্ছে কর্মমুখী রসায়ন হচ্ছে জিৎ দাদা নিবে। সো মনে হয় আগামী পরশুদিন মনে হয় কর্মমুখী রসায়ন আছে, ওটা জিৎ দাদার সাথে দেখা হচ্ছে তোমাদের। এবং জিৎ দাদার যে ক্লাস, এই ক্লাসটা করে তোমরা বলবা যে ক্লাস কেমন লাগছে। মানে আমি এটা অধীর আগ্রহ অপেক্ষা করতেছি যে তোমাদের আবার এইটা না বলে বসো যে ভাইয়া আপনার ক্লাস আর করবো না, জিৎ দাদার ক্লাসই করবো। হ্যাঁ, এরকম ব্যাপার হয়ে যাইতে পারে। তো জিৎ দাদার ক্লাস করার পর আমি সবার রিভিউ চাই যে তোমাদের ক্লাস কেমন লাগছে, এবং আমি এটা শুনতেও চাই। হ্যাঁ, যে অসাধারণ একটা ক্লাস জিৎ দাদা নিতে যাচ্ছে, এটা আমি শিওর। কারণ জিৎ দাদা অলরেডি কর্মমুখী রসায়নের ক্লাসের নোট অলরেডি এখন গোছাচ্ছে বসে বসে। ঠিক আছে, মানে অস্থির একটা ক্লাস হইতে যাচ্ছে। সবাই আগামী পরশুদিনের ক্লাস করবা। ঠিক আছে, এখন চলে আসো, সুন্দরভাবে চলে আসো। তাহলে আমরা একটু পার্থক্যটা পড়ি। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। দেখো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, এটা কিন্তু আমাদের এই বইতে অন্তত নাই, হাসান স্যারের বইতে, কিন্তু এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে? তো এই টিস্যু হচ্ছে সজীব কোষগুচ্ছ দিয়ে তৈরি, সজীব কোষগুচ্ছ। এই টিস্যুও সজীব কোষগুচ্ছ দিয়ে তৈরি। আর এইটা হচ্ছে মৃত কোষগুচ্ছ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? মৃত কোষগুচ্ছ দিয়ে তৈরি। এখানে কোষ প্রাচীর কি রকম সেটা জানাটা গুরুত্বপূর্ণ। কোষ প্রাচীর হচ্ছে নমনীয়, পাতলা, অবশ্যই এটা পাতলা, এবং এটা হচ্ছে সমান পুরু। হ্যাঁ, সমান, এতটুকু বলি, নমনীয় এবং সমান পুরু। কোষ প্রাচীর নমনীয়, সমান পুরু। এখানে হচ্ছে কেমন, এটা কম নমনীয়, এটা হচ্ছে স্থিতিস্থাপক, কম নমনীয় এবং স্থিতিস্থাপক। কি বলছি? স্থিতিস্থাপক জিনিসের সমস্যা কি জানো? এটা ভাঙা যায় না। যেমন ধরো আমাদের কান, এটা স্থিতিস্থাপক, ফলে তুমি চাইলে এটাকে ভাঙতে পারবা না। ভাঙো, এটা ভাঙা যায় না। ওই যে বলে না যে এটা কখনো ভাঙতে পারবা না, স্থিতিস্থাপক জিনিস ভাঙা যায় না, ফলে এটা ভাঙা যায় না। এখন চলে আসো, এই যে স্ক্লেরেনকাইমা, এটা কিন্তু একদমই নমনীয় না। হ্যাঁ, এটা হচ্ছে অনমনীয়। আর এটা সমভাবে স্থূল। স্থূল মানে পুরু, মানে দেখো এটা হচ্ছে সমান পুরু ছিল। হ্যাঁ, আর মানে কিন্তু পাতলা টাইপের। আর এটা হচ্ছে সমভাবে স্থূল মানে মোটকু। আর এটা হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক হচ্ছে এইটা, এইটা খুব গুরুত্বপূর্ণ। আর কেউ কিন্তু স্থিতিস্থাপক না, আর কেউ স্থিতিস্থাপক না। এখন আসো, প্যারেনকাইমার কাজ কি? খাদ্য তৈরি। এখন তৈরি করলে তো সেটা সঞ্চয় করে রাখতে হবে, তাই না? তুমি খাদ্য তৈরি করলা, ভাত রান্না করছো, ভাত তো আর ফেলে দিতে পারবা না, বা সব একসাথে কেউ ফেলতে পারবা না। তো খাদ্য তৈরি, সঞ্চয়, এবং আরেকটা আছে ক্ষত নিরাময় পুনরুৎপাদন। উদ্ভিদের কখনো যখন ক্ষত হয় বা পুনরুৎপাদন, হ্যাঁ, ওইখানে নতুন করে কোষগুলা তৈরি হইতে হয়। তাহলে ক্ষত নিরাময় পুনরুৎপাদন, এইটা হচ্ছে প্যারেনকাইমা, এইটা প্যারেনকাইমা। তাহলে এখানে আসো, এখানেও খাদ্য তৈরি সঞ্চয় আছে। কোলেনকাইমাতে খাদ্য তৈরি সঞ্চয়, সাথে আর একটা আছে দৃঢ়তা প্রদান। কি আছে ভাইয়া? দৃঢ়তা প্রদান। তাহলে খাদ্য তৈরি সঞ্চয় আছে, সাথে আছে দৃঢ়তা প্রদান। সাথে আছে কোনটা ভাইয়া? দৃঢ়তা প্রদান। আর এইটার কাজ মেইনলি দৃঢ়তা প্রদান। স্ক্লেরেনকাইমার কাজ মেইনলি কি ভাইয়া? বলা যায় যে একমাত্র দৃঢ়তা প্রদান। স্ক্লেরেনকাইমার কাজ শুধুমাত্র এবং শুধুমাত্র
দৃঢ়তা প্রদান, এটাও আসলে বলা যায়। তাহলে খাদ্য তৈরি, সঞ্চয়, ক্ষত নিরাময়, পুনরুৎপাদন। ক্ষত নিরাময়, পুনরুৎপাদন। খাদ্য তৈরি, সঞ্চয়ের সাথে দৃঢ়তা প্রদান, আর এটার কাজ শুধু দৃঢ়তা প্রদান। তাহলে এটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার একটা বেসিক পার্থক্য। কি বলছি? বেসিক পার্থক্য। আচ্ছা, রাফা বলছে বা আফরা বলছে যে বোর্ড ক্লিয়ার না। আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার লাগতেছে না? না, অনেক সময় যেটা হয় আমি বলি যে যখন আমি সামনে থাকি আমাকে ফোকাস করে, কিন্তু যখন আমি পিছনে ফিরি বা হচ্ছে মানে পিছনে ফিরি বা লিখি বা বই দেখাই, তখন কিন্তু বোর্ড ক্লিয়ার থাকে। ঠিক আছে, এটা কি প্রবলেম করতেছে? আফরা একটু বলো তো, এটা প্রবলেম করতেছে কিনা? আচ্ছা, তাহলে আমরা জটিল টিস্যুতে চলে আসব। জটিল টিস্যু হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। এটা আমরা দেখছি, জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড পরিবহন করে। এরপরে আমরা দেখব ক্ষরণকারী টিস্যু। এটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। তাহলে এখানে আবার দুই রকম পাচ্ছি, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। তো তরুক্ষীর টিস্যু আর গ্রন্থি টিস্যুর পার্থক্য কি? এখানেও আসলে উল্লেখযোগ্য যে খুব বেশি পার্থক্য আছে ব্যাপারটা কিন্তু এমন না। যেমন আমি একটু বলি যে গ্রন্থি টিস্যুর উদাহরণ হচ্ছে ফুলের মধু। গ্রন্থি টিস্যুর উদাহরণ কি? ফুলের মধু। এটা গ্রন্থি টিস্যু থেকে ক্ষরিত হয়। আর তরুক্ষীর টিস্যু, এই যে রাবার দেখছো, রাবার গাছ, রাবার গাছ দিয়ে যে এক ধরনের আঠা আঠা কষ কষ জিনিস বেরোয়, ওইটা। হ্যাঁ, এই যে এরপর হচ্ছে গদ আছে, রেজিন আছে। তাহলে এই যে রাবার, গদ, রেজিন, এগুলা কই থেকে ভাইয়া? এই তরুক্ষীর থেকে আসছে। কই থেকে আসছে? তরুক্ষীর থেকে আসছে। তাহলে আমরা এইটা জেনে নিলাম। আমরা এখন চলে আসব হচ্ছে টিস্যু তন্ত্রে। এখন আমাদের যে পড়াশোনা সেটা হচ্ছে টিস্যু তন্ত্রের পড়াশোনা। টিস্যু তন্ত্রের ক্ষেত্রে একটু চলে আসো। স্যাক্স, ভদ্রলোকের নাম হচ্ছে স্যাক্স। এটা টিস্যু তন্ত্রকে তিনটা ভাগে ভাগ করছে। তো প্রথমত এপিডার্মাল টিস্যু তন্ত্র। ডার্ম মানে কি? ত্বক। ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে এপিডার্মাল টিস্যু তন্ত্র কি? ত্বক তৈরি করে। গ্রাউন্ড মানে ভিত্তি, আর একটা আছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। মানে ব্যাপারটা তোমাকে একটু ছোট্ট করে বুঝাই। একটা এভাবে যদি তুমি ভাগ করো, এইভাবে জাইলেম ফ্লোয়েম গুলো এরকম চারদিকে এভাবে বিন্যস্ত থাকে। হুম, তো ধরো এরকম এই যে ত্বকটা, এটা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র। ত্বকটা কি ভাইয়া? এপিডার্মাল। আর এই যে জাইলেম, ফ্লোয়েম এরকম এরকম থাকে। এই যে এগুলা জাইলেম, এই ফোঁটা ফোঁটা গুলা ফ্লোয়েম। তো জাইলেম, ফ্লোয়েম এটা হচ্ছে তোমার পরিবহন টিস্যু তন্ত্র, ভাস্কুলার টিস্যু তন্ত্র। এটা হচ্ছে ভাস্কুলার। এর বাইরে যা আছে, ধরো আমরা এভাবে চিন্তা করতে পারি, এই শুরুতে এই মাঝখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে পুরা জায়গা, অর্থাৎ পরিবহনটা বাদে, ভাস্কুলারটা বাদে আর ত্বকটা বাদে যা আছে পুরোটাই হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। যা আছে পুরোটাই গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তাহলে পার্থক্যটা বোঝা গেছে? পার্থক্যটা একটু বোঝা গেছে বলেন, যে ভাস্কুলার টিস্যু তন্ত্র কি, এপিডার্মাল টিস্যু তন্ত্র কি, আর গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি। ভাস্কুলার টিস্যু তন্ত্র কি, এপিডার্মাল টিস্যু তন্ত্র কি এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি। ওকে, তাহলে এপিডার্মাল টিস্যু তন্ত্র মানে ত্বক। এখন ধরো একটা মূল আছে, মূল থেকে অনেক সময় দেখবা যে মূল থেকে এরকম রোমের মতো বেরোয়, চিকন 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 চুলের মতো বেরোয়, দেখছো না? দেখছো, ওগুলা কইলে মূল রোম। হ্যাঁ, তো এইরকম এপিডার্মিস, এপিডার্মিস মানে ত্বক, মানে এপিডার্মাল টিস্যু তন্ত্রে কি কি আছে দেখতেছি। ওখান থেকে কিছু ওই যে রোমের মতো বেরোয় বা অনেক সময় বিভিন্ন রোম বেরোয়, এগুলাকে এপিডার্মাল উপবৃদ্ধি বলে। আর একটা আছে এপিডার্মাল রন্ধ্র, অর্থাৎ তোমরা পত্ররন্ধ্রের কথা জানো, পত্ররন্ধ্র একটা এপিডার্মাল রন্ধ্র, মানে ত্বকে কিছু ফুটা থাকে। তো এই এপিডার্মাল রন্ধ্র, পত্ররন্ধ্র একটা এক্সাম্পল। আর গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বহিঃস্থলী আর একটা হচ্ছে অন্তঃস্থলী। আমি তোমাকে একটা ছবি দেখাই, দেখো এই ছবি দেখো, এই যে এটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ, মানে একটা মূলকে প্রস্থ বরাবর ছেদ করলে ঠিক এরকম একটা ছবি তুমি পাবা। তো এই যে ছবি, এখানে কি কি আছে আমরা একটু দেখি। প্রথমে মূল রোম। হ্যাঁ, মূল রোম, এটা হচ্ছে একটি এপিডার্মাল উপবৃদ্ধি। তারপরে হচ্ছে মূল ত্বক। তো মূলের ত্বককে কি বলে? এপিব্লেমা বলে, অর্থাৎ মতে মূল, ব্লেমার ম। আর এখানে হচ্ছে কর্টেক্স। কর্টেক্স জিনিসটা কি বলি, মূল দিয়ে পানি শোষণ করে না উদ্ভিদ, সেই পানিটা থাকে কোথায়? এখানে, এখানে থাকে। ঠিক আছে, এই পানিটা থাকে হচ্ছে এখানে।
এরপর চলে আসো, এখানে একটা লেয়ার আছে, মানে একটা কোষের স্তর আছে, এটাকে বলে অন্তত্বক। মানে কর্টেক্সের পরে অন্তত্বক, ঠিক তার নিচে আরো একটা স্তর আছে, এটাকে পরিচক্র বলে। এটা কিন্তু পরিমণি থেকে আসে নাই, পরিচক্রের ইংরেজি নাম পেরিসাইকল। তো অন্তত্বকের নিচে হচ্ছে পেরিসাইকল, আর একেবারে মাঝখানে মজ্জা, মজ্জা থেকে এদিকে চলে গেছে মজ্জা রশ্মি, হ্যাঁ এরকম মজ্জা রশ্মি চলে যায়। এর বাইরে এই যে ফোটা ফোটা গুলা হচ্ছে ফ্লোয়েম, আর এইখানে এই যেগুলো এগুলো আবার জাইলেম। তাহলে জাইলেম ফ্লোয়েম, ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম জাইলেম, এইভাবে পরিবহন টিস্যু আছে। এর বাইরে মজ্জা, মজ্জা রশ্মি এগুলো আছে। তাহলে বোঝা গেল, ফার্স্টে হচ্ছে মূল ত্বক, তারপর কর্টেক্স, তারপর অন্তত্বক, তারপর পরিচক্র। কখনো কখনো এই মূল ত্বকের ভিতরে অন্য ত্বকও থাকতে পারে, যেমন অনেক সময় অধোত্বক থাকে, অনেক সময় অধোত্বক থাকতে পারে, মূলে থাকে না, কাণ্ডে থাকে, কাণ্ডে থাকে, দ্বিবীজপত্রী কাণ্ডে অধোত্বক থাকে। তো তারপর অন্তত্বক, তারপর পেরিসাইকল, মজ্জা, মজ্জারশ্মি, জাইলেম ফ্লোয়েম টিস্যুগুলা। তো এর মধ্যে একটা কথা আছে যে পেরিসাইকল থেকে শুরু করে ভিতরে যা আছে সেগুলাকে বলে অন্তঃস্টিলি, অন্তঃস্টিলি। আর এই পেরিসাইকলের বাইরে যা আছে, অর্থাৎ অন্তত্বক থেকে এই উপর পর্যন্ত, পেরিসাইকলের বাইরে যা আছে সেটা হচ্ছে বহিঃস্টিলি, বহিঃস্টিলি। এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে অন্তঃস্টিলি এটাকে কখনো কখনো শুধু স্টিলিও বলে। তাহলে পেরিসাইকল থেকে শুরু করে ভিতর পর্যন্ত, মজ্জা পর্যন্ত স্টিলি বা অন্তঃস্টিলি। আর পেরিসাইকলের বাইরে যা আছে সবকিছু হচ্ছে বহিঃস্টিলি। পেরিসাইকলের বাইরে যা আছে সবকিছু কি ভাইয়া? বহিঃস্টিলি। তাহলে আমরা অন্তঃস্টিলি কি বুঝলাম, বহিঃস্টিলি কি বুঝলাম? চলে আসো। অন্তঃস্টিলি কি বুঝলাম, বহিঃস্টিলি কি বুঝে ফেলেছি। এখন আসো ভাস্কুলার টিস্যু তন্ত্র, এটাও আমরা দেখব। সংযুক্ত আছে, মানে জাইলেম আর ফ্লোয়েম, এরা কখনো কখনো যুক্ত থাকে তখন সংযুক্ত বলে, কখনো কখনো আলাদা থাকে তখন তাকে অরিও বলে, কখনো কখনো একজন কেন্দ্রকে আর একজন চারপাশ ঘিরে থাকে তখন তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে, তখন তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে, তখন তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। আচ্ছা, ইউটিউবের ভিউয়ার ঠিক আছে, কিন্তু ফেসবুকে 20-22 জন, 23 জন, 24 জন ক্লাস করতেছিলা, হুট করে 3-4 জনে নেমে আসলো কেন? আমি একটু আসলে দেখতে চাই যে অ্যাকচুয়ালি পোলাপান নেমে গেছে নাকি হচ্ছে এটা ফেসবুকের একটা গ্লিচ। ফলে ফেসবুকে যারা ক্লাস করতেছো সবাই একটু কমেন্ট করো, আমি একটু সবার কমেন্ট দেখতে চাচ্ছি। যে কয়জন ক্লাস করতেছো সবাই একটা ফোঁটা দিলেও দাও, একটা ফোঁটা দিয়ে কমেন্টে লিখো, স্টিল আমি দেখতে চাই, একটু কমেন্ট করো তো, আমি তাইলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি 4 জন আছো নাকি এটা একটা গ্লিচ। একটু কমেন্ট করো সবাই। তাহলে আমরা এই জায়গাটা হোপফুলি বুঝতে পেরেছি। এখন আমরা আসলে এপিডার্মাল টিস্যু তন্ত্র নিয়ে পড়াশোনা করব। এখন কোনটা নিয়ে পড়াশোনা করব? এপিডার্মাল টিস্যু তন্ত্র নিয়ে। আচ্ছা, জিনাত বলছে একজন দেখাচ্ছে, প্রপাত বলছে 25 জন আছে, প্রপাত বলছে 25 জন আছে। প্রপাত 25 জন বললো কেন? তিতলি আছে, ফারুক আছে, না আছে, পোলাপান আছে, কিন্তু কোনো একটা কারণে 4 জন দেখাচ্ছে। আই ডোন্ট নো তোমাদের কয়জন দেখাচ্ছে বলো তো। না, এখানে 5 জনের বেশি আছে। তুমি দেখো কতজন কমেন্ট করছে, এই যে ইমন কমেন্ট করছে, তাই না? কতজন কমেন্ট করছে তুমি বলো তো। তাহলে কিভাবে 5 জন থাকে আমাকে বলো। এই যে সুমা আছে, হ্যাঁ অনেকে কমেন্ট করে না, তারাও আজকে কমেন্ট করতেছে। এই যে অনন্যা আছে, জেরিন, তাসনিমা, অনন্যা। হুম, আচ্ছা, প্রপাতের ওইখানে আবার 25 জন দেখাচ্ছে। ওকে, চলে আসো। তো আমরা আর কি এপিডার্মিস নিয়ে পড়াশোনা করব, বা এপিডার্মাল টিস্যু তন্ত্র নিয়ে পড়াশোনা করব, অর্থাৎ ত্বক নিয়ে পড়াশোনা করব। তো দেখো, কাণ্ড আর পাতার ত্বককে আমরা বলি এপিডার্মিস, আর মূলের যে বহিরাবরণ সেটাকে বলি এপিব্লেমা। একটু আগে আমরা দেখে আসছি। এখন আসো, এই যে ত্বক, ত্বক কি কোষ দিয়ে গঠিত আমরা একটু আগে দেখছি না, যে সরল টিস্যু আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো এর মধ্যে সবচেয়ে সরল প্যারেনকাইমা, তারপরে কোলেন, তারপরে স্ক্লেরেন। তো এই যে ত্বক যেটা সেটা হচ্ছে প্যারেনকাইমা, এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে এপিডার্মিসটা গঠিত। কখনো কখনো একাধিক সারি হইতে পারে। কোথায় কোথায়? বট, অশ্বত্থ আর পাকুর। বট, অশ্বত্থ আর পাকুর, এখানে একাধিক সারি হইতে পারে। ধরো 2 সারি,
আর করবি, করবি গাছের পাতা 3 সারি। দেখো ক র বি 3 অক্ষর, কয় সারি? 3 সারি। তাহলে এপিডার্মিস কি কোষ দিয়ে তৈরি? প্যারেনকাইমা। কয় সারি? 1 সারি। কিন্তু বট অশ্বত্থ পাকুড়ে একাধিক সারি। করবিতে 3 সারি। করবিতে কয় সারি? 3 সারি। করবিতে কয় সারি ভাইয়া? 3 সারি। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। একজনের একজন দেখাচ্ছে, একজনের 3 জন দেখাচ্ছে, একজনের 5 জন দেখাচ্ছে, হ্যাঁ, একজন বলছে যে 25 জন দেখাচ্ছে। ফলে এগুলা নিয়ে আমরা আর কাহিনী না করি। তবে স্টুডেন্ট 5 জন না, এটা শিওর। আমার এখানে 5 জন দেখাচ্ছে। ঠিক আছে, আমার এখানে 4 জন 5 জন দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। মানে ফেসবুক আসলে এক্সপেরিমেন্ট করতেছে, হ্যাঁ, যে এক এক জায়গায় এক একজন দেখাচ্ছে, দেখি কে কি করে, দেখি কে কিভাবে রিয়াক্ট করে, একটা মজা নিচ্ছে। মজা নেওয়া বুঝো? আচ্ছা, তো একটু চলে আসো, আমরা একটু এখানে চলে আসবো। তো এখানে একটা চমৎকার কথা আছে, রক্ষী কোষ। রক্ষী কোষ কোথায় থাকে? আচ্ছা, পাতায় এরকম পত্ররন্ধ্র থাকে না? পত্ররন্ধ্রের 2 সাইডে 2 জন রক্ষী কোষ থাকে। পত্ররন্ধ্রের 2 সাইডে 2 জন রক্ষী কোষ থাকে। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না? ওইরকম পত্ররন্ধ্রের 2 সাইডে 2 জন রক্ষী কোষ থাকে। রক্ষী কোষ কিন্তু 2 জন। রক্ষী কোষ কিন্তু কয়জন ভাইয়া? 2 জন। রক্ষী কোষ কিন্তু 2 জন। ঠিক আছে? তাহলে আমাদের এই রক্ষী কোষেই কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। শুধুমাত্র এবং শুধুমাত্র রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে বলো তো সালোক সংশ্লেষণ কই হয়? রক্ষী কোষে। তাহলে সালোক সংশ্লেষণ কোথায় হয়? রক্ষী কোষে সালোক সংশ্লেষণ হয়ে থাকে। এখন আসো আমরা একটু নিচে চলে আসব, কয়েকটা জিনিস আছে। তো কিউটিকল নামক একটা জিনিস আছে। বলো তো কিউটিকল কি জিনিস? কিউটিকলটা হচ্ছে মোম জাতীয় একটা জিনিস। পাতার উপরে মোমের একটা আস্তরণ থাকে কিছু কিছু পাতায়, ওইটাকে বলে কিউটিকল। যাতে দেখো উদ্ভিদ তো মূল দিয়ে পানি শোষণ করে, সেই পানিটা যেন অতিরিক্ত পানি বেরোয় না যায়। উদ্ভিদের তো নিজের বেঁচে থাকার জন্য পানি দরকার, হ্যাঁ। তো এই জন্য পাতার উপরে কিউটিকলের একটা আস্তরণ থাকে, কখনো কখনো, সব পাতায় থাকে না। তো কিউটিকল মূলের ত্বকে নাই, কাণ্ড আর পাতার ত্বকে কিউটিকল আছে। আমাকে কেউ কি বলতে পারবা এখানে যে মূলের ত্বকে কেন কিউটিকল নেই? এই প্রশ্নটা করলাম, দেখি কেউ উত্তর করতে পারো কিনা। আমি পড়াই যাচ্ছি, হ্যাঁ, আমি একটু পর উত্তর দিব। মূলে কেন কিউটিকল থাকে না? কেন কাণ্ড আর পাতায় কিউটিকল থাকে, কে বলতে পারবা? আচ্ছা, এখন আসো। তো লিগনিন, এই লিগনিনের কথা তুমি প্রায় শুনছো। তো সাইকাস পাইনাস আর ঘাসে লিগনিন দেখা যায়। সাইকাস পাইনাস ঘাসে লিগনিন দেখা যায়। এরপরে আসো, ফুলের পাপড়ি এবং ফল ত্বক। এখন বলো, পাপড়ি কি রঙিন না? ফলের ত্বক এটা কি রঙিন না? এই যে টমেটো দেখো, গাজর দেখো, বেশিরভাগ ফলের স্কিনটা রঙিন। এখন রঙিন মানে ওখানে রঞ্জক আছে। এই যে অ্যান্থোসায়ানিন হচ্ছে একটা রঞ্জক। ফলে রঞ্জক থাকার কারণে এরা রঙিন। ফলে রঙিন অংশে রঞ্জক থাকে। পাপড়ি এবং ফলত্বক যেহেতু রঙিন, ওখানে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে। ওইখানে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে। ইয়েস। তাহলে পানি শোষণ করতে পারতো না, এটা ফাইয়াস ঠিক বলছে যে মূল দিয়ে ও পানি শোষণ করে। তো যদি কিউটিকল থাকে, কিউটিকল তো মোমের একটা আস্তরণ, ওইটা পানি শোষণ হ্রাস করে, ফলে পানি শোষণ করতে সমস্যা হতো। আচ্ছা, কোন কোন গাছের পাতার ত্বকে মিউসিলেস থাকে, এটা একটা লাইন। এর বাইরে আসো, সরিষা উদ্ভিদের কোষে একটা এনজাইম থাকে মাইরোসিন। দেখো, সরিষার দন্তীয় স, মাইরোসিনও দন্তীয় স। মাইরোসিন এনজাইম, এটা যে কোষ থেকে খরিত হয় তার নাম মাইরোসিন কোষ। তাহলে সরিষাতে থাকে মাইরোসিন। এখন আসো ঘাস এবং নলখাগড়া। তো নলখাগড়া তুমি দেখছো কিনা আমি জানি না, আমার গ্রামে প্রচুর নলখাগড়া গাছ আছে। এটা আসলে কোনো কাজের গাছ না। তো আমার গ্রামে প্রচুর নলখাগড়া গাছ আছে। ঠিক আছে, তাহলে ঘাস এবং নলখাগড়াতে থাকে কি ভাইয়া? কোয়ার্ক এবং সিলিকা কোষ। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, সরিষাতে স দিয়ে মাইরোসিন, আবার তুমি এবার এই সিলিকা আবার মিলাইও না, হ্যাঁ। ঘাস আর নলখাগড়াতে কোয়ার্ক আর সিলিকা কোষ। ওকে, সিলিকা মানে কিন্তু বালি। আচ্ছা, গম, ভুট্টা, আখ, এটাকে অভাগা দিয়ে বলা যায়, অভাগা। অতে আখ, ভাতে ভুট্টা, আর গাতে গম। আখ, ভুট্টা, গম, কি বলছি ভাইয়া? আখ, ভুট্টা, গম, অভাগা। তো স্কুল কলেজে কিছু অভাগা পোলাপান থাকে না, যে মানে দুষ্টু পোলাপান গুলা কি করে, এই যারা একটু নিরীহ টাইপের পোলা, এদেরকে বুলি করে, এদেরকে নিয়ে মজা নেয়। এরকম আছে না? তোমাদের ভিতরেই আছে। তো এখানে দেখো, গম, ভুট্টা, আখ, পাতার কোষে বুলি ফর্ম কোষ থাকে, হ্যাঁ। তাহলে অভাগারা বুলির শিকার হয়, অভাগারা বুলির শিকার হয়। ঠিক আছে। ঘাস, নলখাগড়াতে কর্ক, সিলিকা। দেখো, ঘাস ও নলখাগড়া, কর্ক ও সিলিকা। সরিষাতে কি? মাইরোসিন। সরিষাতে কি ভাইয়া? মাইরোসিন।
ওকে, এই যে নাজিবা হাত তুলছে, হচ্ছে নিজেই বুলি করে পোলাপান রে। হ্যাঁ, তো মূলের বাইরের ত্বক কি? এপিব্লেমা। মতে মূল, মতে মূল, ব্লেমার ম দিয়ে এপিব্লেমা মনে রাখবা। তো এইটা আমরা হোপফুলি বুঝতে পারছি। এখন আমরা যেটা দেখব, লাস্টে আরেকটা লাইন একটু দেখো। ত্বকে কিউটিন থাকে, সিলিকা থাকে, মোম থাকে, এইগুলা প্রস্বেদন কমায়। তাহলে ত্বকে কিউটিন, সিলিকা, মোম থাকে, এগুলা কি করে ভাইয়া? প্রস্বেদন কমায়। এগুলা প্রস্বেদন কমায়। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কিছু এপিডার্মাল উপবৃদ্ধি দেখব। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কিছু এপিডার্মাল ক্রিয় উপবৃদ্ধি। হ্যাঁ, তো উপবৃদ্ধির ক্ষেত্রে তোমাকে একটু কয়েকটা জিনিস বলি, একটা একটা করে দেখো। প্রথমে আছে রোম বা ট্রাইকোম। এই রোম আবার দুই রকম, একটা হচ্ছে কাণ্ডরোম আর একটা হচ্ছে মূল রোম। কই গেল মূল রোম? তো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে মূল রোম হচ্ছে এককোষী আর কাণ্ডরোম বহুকোষী। দেখো তুমি, মূল রোম এককোষী আর কাণ্ডরোম হচ্ছে বহুকোষী। তো মূলের রোম এককোষী কেন হয়? কারণ মূল দিয়ে পানি শোষিত হয়। মূল দিয়ে কি শোষিত হয় ভাইয়া? পানি শোষিত হয়। মূল দিয়ে হচ্ছে, একটা মিনিট, ওকে। তাহলে মূল দিয়ে পানি শোষিত হয়, ফলে যদি একটা কোষ হয়, লম্বা একটা কোষ, ফলে একটার পরে একটা কোষ ভেদ করে তাকে পানি ঢুকতে হচ্ছে না, এই জন্য মূল রোমটা এককোষী হয়। আর কাণ্ড দিয়ে পানি বাইরে বেরোয় যায়। তো কোষ অনেকগুলা হইলে পানি বাইরে বেরোয় যাওয়া কঠিন। এই জন্য, কারণ উদ্ভিদ তো চায় যে তার বডিতে পানি থাকুক, এই জন্য কাণ্ডরোম বহুকোষী হয়। এই জন্য মূলরোম এককোষী, কাণ্ডরোম বহুকোষী। কি বলছি ভাইয়া? মূলরোম এককোষী, কাণ্ডরোম বহুকোষী, কাণ্ডরোম বহুকোষী। আরো আছে, জিনিস আছে, চলো আমরা একটু দেখি এর বাইরে কি আছে। আচ্ছা, কাণ্ডরোমের ক্ষেত্রে একটু মনে রাখো, আঠা গদ বিষাক্ত পদার্থ নিঃসৃত করে। এখন আসো শল্ক আর গ্রন্থিরোম। তো শল্কের ক্ষেত্রে দেখবা যে শল্ক প্রস্বেদনের হার কমায়। শল্ক কি করে ভাইয়া? প্রস্বেদনের হার কমায়। আর গ্রন্থিরোম মানে বোঝাই যাচ্ছে এখানে গ্রন্থি আছে, শল্কতে গ্রন্থি নেই। এটা একটু মনে রাখো। তাহলে শল্কতে গ্রন্থি নাই আর শল্ক প্রস্বেদনের হার কমায়। তুমি, আমি, মানে তুমি যে কোনো ভাবে মনে রাখতে পারো, স্কেল, এস দিয়ে স্মল মানে কম, আর প্রস্বেদনের হার কমায়। আর গ্রন্থিরোম বা কোলেটার্স, এই যে কোলেটার্স দেখো, কতে কোলেটার্স, কতে কীট পতঙ্গকে প্রতিহত করে। কীট পতঙ্গকে প্রতিহত করা হচ্ছে আত্মরক্ষা। সো আত্মরক্ষা করে। তাহলে কতে কীট পতঙ্গকে প্রতিহত করে, কতে কোলেটার্স। এবং দেখো কোলেটার্স হচ্ছে চকচকে আঠালো পদার্থে পূর্ণ। তাহলে এইটা একটু বেশ ইম্পর্টেন্ট, এটা স্টার দাও। গ্রন্থিকোষ আমি একটু বলে দিই। গ্রন্থিরোম যেটা, সেটা হচ্ছে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম, যেটা আঠালো পদার্থে পূর্ণ, কীট পতঙ্গকে প্রতিহত করে। আর লাস্টে এসে আরো দুইটা আছে, সেটা হচ্ছে পানিথলি বা ওয়াটার ব্লাডার। এইটার এক্সাম্পল হচ্ছে এই যে দেখো বরফ উদ্ভিদ। এখন বরফ মানেই তো পানি, ফলে বরফ উদ্ভিদেই তো পানিথলি থাকবে। আচ্ছা, তো বৈজ্ঞানিক নামটা দেখবা, শেষ, আর কিছু লাগবে না। ধ্বংসক্রম, এবং শীতকালে পানি বরফে পরিণত হয়, এই জন্য এটাকে বরফ উদ্ভিদ বলে। ফলে পানিথলি কোথায় থাকবে? বরফ উদ্ভিদেই থাকবে। আচ্ছা, বরফ উদ্ভিদেই থাকবে, বরফ উদ্ভিদেই থাকবে। বোঝা গেছে? তাহলে আমরা এই জায়গাটা হোপফুলি বুঝতে পেরেছি। ওকে, শল্কপত্র হচ্ছে স্কেল লিফ, মানে শল্কপত্র যেটা, সেটাকে স্কেল লিফ বলে। অর্থাৎ এখানে দেখতেছো পাতলা ঝিল্লি সদৃশ, মানে এটা অনেকটা পাতার মতো। ঠিক আছে, ওই জন্য ওইটাকে, মানে ওইটাকে অনেক সময় স্কেল লিফ বলে। অনেক গাছে এই শল্কপত্র থাকে, বিশেষ করে এই যে মস যখন পড়বা, ফার্ন যখন পড়বা, এবং তুমি দেখবা যে এখানে শল্কপত্র হচ্ছে বাদামি। শল্কপত্র কি কালারের? বাদামি। এটা গাছ দেখলে বুঝাইতে পারতাম যে এই পাতাটা রেগুলার অন্য পাতার মতো না। ধরো কাণ্ডটা, মানে দেখা যায় যে কাণ্ড যেইটা, সেটার চারপাশে এক ধরনের বাদামি পাতা থাকে, যেটাকে শল্কপত্র বলে। যেটা বাদামি পাতা থাকে, যেটাকে শল্কপত্র বলে। হ্যাঁ, যেটা স্কেল লিফ, ইংরেজিতে বলে স্কেল লিফ। আচ্ছা, তো আমরা একটু দংশক্রম বা স্টিংিং হেয়ার, এটা হচ্ছে তোমার গায়ে যদি লাগে প্রচন্ড চুলকাবে, প্রচন্ড চুলকাবে।
আচ্ছা, তো দংশক্রম হচ্ছে বিসুটি, আলকুশি, অগ্নিচুত্রা। এখানে হচ্ছে এই গাছগুলাতে দংশক্রম পাওয়া যায়। বিসুটি, আলকুশি, অগ্নিচুত্রা এই গাছগুলাতে দংশক্রম পাওয়া যায়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এপিডার্মাল রন্ধ্র, অর্থাৎ দুই রকম ফুটা আছে। এক ধরনের ছিদ্র দিয়ে পানি বাষ্পাকারে বের হয়, যেটাকে বলা হয় পত্ররন্ধ্র বা স্টোমাটা। তো স্টোমাটার সাথে আরেকটা জিনিস আছে স্ট্রোমা। আমাকে একটু কমেন্ট করে বলো তো স্ট্রোমা কি জিনিস? তাহলে পত্ররন্ধ্র কিন্তু স্ট্রোমা না, স্টোমাটা। আমাকে বলতে হবে স্ট্রোমা কি, বলো। আর একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র, এই যে হাইড্রা, হাইড্রা, হাইড্রো, হাইড্রা। তো হাইড্রো বা হাইডা এটা মানে পানি, হাইড্রো মানে পানি। তাহলে পানি রন্ধ্র, পানি রন্ধ্র অর্থাৎ যে ফুটা দিয়ে পানি বেরোয় সেটা হচ্ছে পানি পত্ররন্ধ্র বা পানি রন্ধ্র। যে ছিদ্র দিয়ে শুধু পানি বের হয়, কি বের হয় ভাইয়া? পানি বের হয় শুধু। ঠিক আছে, ওকে। তো আমরা একটু পত্ররন্ধ্র নিয়ে পড়াশোনা করতে চাই। আমরা এখন যেটা নিয়ে পড়াশোনা করতে চাই সেটাকে আমরা কি বলি ভাইয়া? পত্ররন্ধ্র বলি, সেটাকে আমরা বলি পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্র কোথায় থাকে এই জায়গাটা একটু তোমাকে ফার্স্টে একটু বলে যাই। এই জিনিসটা আমাদের বইতে এভাবে নাই, হ্যাঁ। তো তোমরা জানো যে দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে, আছে না? দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে, তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আছে। তো দ্বিবীজপত্রী উদ্ভিদ যেটা, সেটার পাতার নিচের ত্বকে, মানে পাতায় পত্ররন্ধ্র থাকে, এটা নিয়ে তো কোনো আপত্তি নাই কারো, আছে? পাতার নিচের ত্বকে থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদে, আর একবীজপত্রী উদ্ভিদে থাকে হচ্ছে পাতার উপরের ত্বকে। আর মরুজ উদ্ভিদে থাকে বহিত্বকের গভীরে। এটা গভীরে থাকে কেন বলতো? পত্ররন্ধ্র কেন গভীরে থাকবে? কারণ মরুজ উদ্ভিদের যে পত্ররন্ধ্র এটাকে বলে লুক্কায়িত পত্ররন্ধ্র। কি বলে? লুক্কায়িত পত্ররন্ধ্র, কারণ এরা লুকায় রাখে। মরুভূমিতে পানির খুব সংকট, এই জন্য ওরা পানি ধরে রাখে। আর পত্ররন্ধ্রের কাজ কি? পানি বের করে দেওয়া। তাই এরা পানি লুকায় রাখার জন্য এদের বহিত্বকের গভীরে হচ্ছে পত্ররন্ধ্র থাকে, বহিত্বকের গভীরে পত্ররন্ধ্র থাকে। নিমজ্জিত জলজ উদ্ভিদ, নিমজ্জিত মানে পানির নিচে যে উদ্ভিদগুলা রয়েছে, নিমজ্জিত জলজ। এখানে হচ্ছে পত্ররন্ধ্রগুলো নিষ্ক্রিয় হয়, মানে সাধারণত থাকে না, বা থাকলেও নিষ্ক্রিয় হয়। সাধারণত থাকে না, থাকলেও নিষ্ক্রিয় হয়। সমাঙ্গ পৃষ্ঠীয়, সমাঙ্গ পৃষ্ঠ এরকম যদি পাতা হয়, এই সমাঙ্গ পৃষ্ঠ পাতার উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে। উভয় ত্বকে সমাঙ্গ পৃষ্ঠীয় পাতার হচ্ছে উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে। সমাঙ্গ পৃষ্ঠীয় পাতার উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে। ঠিক আছে, ওকে। এখন আসো আমরা একটু পত্ররন্ধ্র নিয়ে পড়াশোনা করব। তো ফার্স্টে একটু খেয়াল করো, পত্ররন্ধ্রের একটা গঠন আমরা এখানে দেখব। খেয়াল করো ভাইয়া, এইটা হচ্ছে একটা পত্ররন্ধ্র, এই যে, হ্যাঁ এইটা হচ্ছে রন্ধ্রটা। পত্ররন্ধ্রের এই সাইডে এই একটা কোষ দেখতেছো, এই একটা কোষ দেখতেছো, এই দুইটা কোষ কি বলতো? রক্ষী কোষ। রক্ষী কোষে এই যে দেখো এখানে থাকে নিউক্লিয়াস আর ক্লোরোপ্লাস্ট। এই রক্ষী কোষে শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে সালোক সংশ্লেষণ কই হয় বলো? সালোক সংশ্লেষণ কোথায় হয়? রক্ষী কোষে হয়। তাহলে রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, আর ক্লোরোপ্লাস্টের জন্য সালোক সংশ্লেষণ হয়। তবে সালোক সংশ্লেষণ হয় হচ্ছে রক্ষী কোষে। গেল। এখন আসো, নিউক্লিয়াস থাকে, তাহলে নিউক্লিয়াসে সাইটোপ্লাজম থাকে। রক্ষী কোষ কিন্তু সবসময় দুইটা, রক্ষী কোষ কখনো একটা হয় না, রক্ষী কোষ কখনো তিনটা হয় না, রক্ষী কোষ কখনো শূন্যটা হয় না, রক্ষী কোষ দুইটাই, এটার কোনো চেঞ্জ নেই। এখন আসো, এর বাইরে এই যে কোষগুলা দেখতেছো এরকম কিছু সহকারী কোষ আছে, আর এখানে ছবিতে দেখায় নাই, এখানে কিছু বায়ু কুঠুরিও আছে, বাতাস ভর্তি কিছু কুঠুরি আছে। তাহলে এখানে পত্ররন্ধ্রে কি কি থাকে? দুই সাইডে দুইটা রক্ষী কোষ থাকে, কিছু সহকারী কোষ থাকে। এই সহকারী কোষের সংখ্যা কিন্তু আবার ভ্যারি করে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, অনেক রকম হইতে পারে। আর বায়ু কুঠুরি থাকতে পারে। আর কি থাকতে পারে ভাইয়া? বায়ু কুঠুরি। ঠিক আছে, ওকে। এখন আসো, তাহলে দুইটা রক্ষী কোষ আছে,
এর বাইরে কিছু সহকারী কোষ আছে, বড় বায়ুকুঠুরি আছে, যেটাকে কখনো কখনো স্টোমাটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি বলে, এবং পত্রঅন্ড কিন্তু দিনের বেলায় খোলা থাকে। আরো স্পেসিফিক ভাবে বললে সকাল 10টা থেকে 11টা এবং দুপুর 2টা থেকে 3টা, এই সময় পূর্ণ খোলা, পুরোপুরি খোলা থাকে। আর এর বাইরে দিনের অন্য সময়ে আংশিক খোলা থাকে। এর বাইরে দিনের অন্য সময়ে এটা আংশিক খোলা থাকে, আর রাতের বেলায় বন্ধ থাকে। আর ব্যতিক্রম হচ্ছে পাথরকুচি। ব্যতিক্রমটা কি ভাইয়া? পাথরকুচি। পাথরকুচিতে হচ্ছে রাতে খোলা দিনে বন্ধ। পাথরকুচিতে রাতে খোলা দিনে বন্ধ। পাথরকুচিতে কি হয় ভাইয়া? রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে। এখন আসো, আমরা এখানে কয়েকটা চমৎকার জিনিস দেখব। সেটা হচ্ছে এখানে লেখা আছে, দেখো, সহকারী কোষের সংখ্যা এবং অবস্থানের উপর ভিত্তি করে আমরা আসলে ভাগ করছি, পত্ররন্ধ্রের টাইপ ভাগ করছি। যেমন ডায়া, শোনো, ডাই মানে হচ্ছে দুই, কি বলছি? দুই। তাহলে দুইটা সাবসিডারি বা সহকারী কোষ দিয়ে ডায়াসাইটিক কোষ, এবং কোষ দুইটা একটা আরেকটার সাথে সমকোণে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। প্যারা মানে প্যারালাল, প্যারালাল মানে কি? সমান্তরাল। ফলে এখানেও দুইটা কোষ এবং একটা আরেকটার সমান্তরালে আছে, দেখছো? একটা আরেকটা সমান্তরালে আছে। হ্যাঁ, অ্যানাইসোসাইটিক কয়টা দেখো তো? একটা, দুইটা, তিনটা। তিনটা না? হ্যাঁ। টেট্রা মানে কয়টা? চারটা। দেখছো? তাহলে অ্যানাইসোসাইটিক তিনটা সাবসিডারি কোষ, টেট্রাসাইটিক চারটা সাবসিডারি কোষ, অ্যাক্টিনো, শোনো, অ্যাক্টিন মানে কি জানো? অ্যাক্টিন মানে এটা সুতা, মানে লম্বা। অ্যাক্টিন জিনিসগুলো লম্বা, সুতার মতো। তাহলে দেখছো, রেডিয়ালি লম্বা কোষ। ল্যাকটিন মানে সুতার মতো লম্বা, তাইলে এরা রেডিয়ালি লম্বা কোষ দিয়ে তৈরি। আর অ্যানোমোসাইটিক, অ্যানোমো মানে এ মানে হচ্ছে না, এ মানে কি? না, মানে এরা পৃথকযোগ্য না। তাইলে এই কোষগুলা ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য না, এ শব্দের অর্থ না, তাই এরা পৃথকযোগ্য না। এখন তোমাদের একটা কঠিন প্রশ্ন করি, বলো, অ্যানাইসোসাইটিক এখানে রক্ষী কোষ কয়টা? সবাই কমেন্ট করবা। অ্যানাইসোসাইটিকে রক্ষী কোষ কয়টা? অ্যানাইসোসাইটিকে রক্ষী কোষ কয়টা? অ্যানাইসোসাইটিকে রক্ষী কোষ কয়টা বলো? অ্যানাইসোসাইটিকে রক্ষী কোষ কয়টা? ভেবে চিনতে বলো, ভেবে চিনতে বলো। আফিফা বলছে জিরো। এই জিরো কেন হবে বলো? জিরো হইতে পারে? সবাই বলো, আমি সবার কমেন্ট দেখতে চাচ্ছি। তিতলি বলছে তিনটা কিনা। এ পাগল, একটু আগে বললাম যে রক্ষী কোষ কখনো দুইটার বেশি হয় না, কম হয় না, রক্ষী কোষ সবসময় দুইটা। এখানে আমি বারবার বলতেছি যে তিনটা সাবসিডারি, সাবসিডারি মানে সহকারী কোষ, সহকারী কোষ তিনটা, রক্ষী কোষ অলওয়েজ দুইটা, যে কোষই বলো, রক্ষী কোষ দুইটা। পত্ররন্ধ্রের দুই সাইডে রক্ষী কোষ দুইটা, ঠিক আছে? রক্ষী কোষ অলওয়েজ দুইটা। ফলে যারা দুইটার এদিক ওদিক বলছো, ঠিক বলছো। আমি কতবার করে বললাম যে দুইটা এটা চেঞ্জ হয় না, দুই কাটে দুইটা ফেরেস্তা থাকে, ফলে রক্ষী কোষও দুইটা, সহকারী কোষ এদিক ওদিক হইতে পারে, ফলে ওইখানে তিনটা ইয়া কোষ আছে, ঠিক আছে? অ্যানাইসোসাইটিকে সহকারী কোষ তিনটা, রক্ষী কোষ কিন্তু দুইটা। ওকে, দেখছো মনোযোগ দিয়ে পড়াটা কত ইম্পর্ট্যান্ট, তাই না? আচ্ছা, এখন আমরা একটু আসবো যে এখানে চমৎকার একটা লাইন আছে যে প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই তিনটা কাজই কে করে বলতো? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের কাজ কি? প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড। এটাকে কি বলে ভাইয়া? হ্যাঁ, এটাকে বলে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড। চলো আমরা একটু দেখি। মানে ঘটনা কি, যেখান থেকে পানি বেরোয়, অর্থাৎ এরা হচ্ছে জলজ উদ্ভিদ, মানে পানিতে থাকে বা জলজ উদ্ভিদ যেগুলা, ওদের হচ্ছে মানে পত্ররন্ধ্র দিয়ে পানি বের হয়। তো এটা তিনটা উদ্ভিদে সবচেয়ে জলস্থানা, মানে এরা পানির সাথে খুব কাছাকাছি, পানির সাথে খুব সম্পর্কযুক্ত,
পানির বন্ধু বান্ধব টাইপের। আচ্ছা, তাহলে পানি, ঘাস, কচু আর টমেটো। হ্যাঁ, জলজ উদ্ভিদ হইতে হবে এমন কোনো কথা নাই। তো এইটা হচ্ছে ঘটক দিয়ে মনে রাখা যায়, ঘটক। তাহলে ঘতে ঘাস, ততে টমেটো, কতে কচু। তো এখানে আসো, এইটা থাকে কোথায় জানো? পাতার কিনারায়। এটা কোথায় থাকে? পাতার কিনারায় এটা থাকে। এখন একটু চলে আসো, এটা বিশেষ করে গরমের দিনে এই পানি পত্র দিয়ে পানি বের হয় এবং এদের কিনারায় পানি দেখা যায়, এদের কিনারায় পানি দেখা যায়। এখন একটু চলে আসো, গহ্বরের নিচে অনেকগুলা এই যে রেডিয়ালি, এই তোমাকে এখানে কিছু কোষ দেখাই, এই যে এপিথেম, এই যে কোষগুলা দেখছো, এই কোষগুলাকে এপিথেম বলে বা এপিথেলিয়াম বলে। হ্যাঁ, এগুলা হচ্ছে কিছু কোষ আছে অসংলগ্ন, মানে একটু অবিচ্ছিন্ন ভাবে নট লেগে আছে, কিছু অসংলগ্ন কোষ আছে যেগুলাকে বলে এপিথেম। এখন দেখো, এপিথেলিয়ামের ঠিক নিচে ট্রাকিডের শেষ প্রান্ত অবস্থিত। এই লাইনটা একটু খেয়াল করবা। এখন আসো, পানিটা যখন বের হয়, পানিটা যখন বের হয় হাইডাথোর দিয়ে, এই যে পানি পত্রম দিয়ে পানি বের হয়ে যাওয়াকে বলে হচ্ছে গাটেশন। কি বলে ভাইয়া? এটাকে বলে গাটেশন, এটাকে বলে গাটেশন। তাহলে ঘাস, কচু, টমেটোতে দেখা যায় এখানে কিছু কোষ থাকে, এগুলোকে এপিথেম বা এপিথেলিয়াম বলে, এই প্রক্রিয়াকে গাটেশন বলে। এবং এখানে আরেকটা তথ্য, সেটা হচ্ছে এপিথেলিয়ামের ঠিক নিচে ট্রাকিডের শেষ প্রান্ত অবস্থিত। এই লাইনটা খেয়াল করতে হবে, এপিথেলিয়ামের ঠিক নিচে ট্রাকিডের শেষ প্রান্ত অবস্থিত। এখন আমরা দেখব গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এইটা দেখবো, তারপর ভাস্কুলার টিস্যু তন্ত্র দেখবো, আমাদের পড়াশোনা শেষ। গ্রাউন্ড টিস্যু তন্ত্র দেখবো, ভাস্কুলার টিস্যু তন্ত্র দেখবো, এবং আমাদের আজকে ক্লাস শেষ করতে কিন্তু 11টা বাজবে না। মানে তুমি মজাটা টের পাবে, একটু পরে একটা মজা আসবে। আমি তোমাকে একটা সিস্টেম শিখাই দিব, তুমি মানে এরপরে যে কঠিন পড়াশোনা তোমার যেটা লাগে সেটা খুব সহজ লাগবে। ঠিক আছে, চলো তাহলে সবাই থাকো, এরপরে একটা মজা আছে। তো মজায় আমরা যাব, তার আগে আমরা একটু গ্রাউন্ড টিস্যু তন্ত্র দেখব। তো গ্রাউন্ড তিনটা টিস্যু তন্ত্র আছে, একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র, আর একটা আছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। এর বাইরে যা আছে সেটাই তো গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তো গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে আদু টিস্যু তন্ত্র বলে বা ফান্ডামেন্টাল, ইংরেজিতে বলে ফান্ডামেন্টাল টিস্যু তন্ত্র। এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্রে কিন্তু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সব রকম কোষ আছে। আচ্ছা আমাকে একটু বলো তো, এপিডার্মাল টিস্যু তন্ত্র কোন কোষ দিয়ে গঠিত? গ্রাউন্ড টিস্যু তন্ত্রে প্যারেন, কোলেন, স্ক্লেরেন সব রকম কোষ আছে। আমাকে বলবা এপিডার্মাল টিস্যু তন্ত্র কোন কোষ দিয়ে গঠিত? এপিডার্মাল টিস্যু তন্ত্র কোন কোষ দিয়ে গঠিত? এখন আসো, পেরিব্লেম ভাজক টিস্যু হতে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উৎপত্তি। কোন ভাজক টিস্যু হতে ভাইয়া? পেরিব্লেম। পেরিব্লেম, শোনো, পেরি মানে চারদিকে, হ্যাঁ, পেরি মানে চারদিকে। তো পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই টিস্যু তন্ত্রের উৎপত্তি। এখন এই জায়গাটা আমরা দেখে আসছি, তো চলো আমরা তোমাকে একটা বেসিক জিনিস দেখাই। প্রথমত তুমি খেয়াল করো যে মূলরোমটা এককোষী, মূলরোমটা হচ্ছে এককোষী। কেন? কারণ এখান থেকে পানি ঢোকে। তাহলে কাণ্ডরোমটা হচ্ছে কি বলতো? বহুকোষী। মূলরোমটা এককোষী, কাণ্ডরোমটা বহুকোষী। আবার বলি, মূলরোমটা এককোষী, কাণ্ডরোমটা হচ্ছে বহুকোষী। ওকে, কারণ কাণ্ড দিয়ে পানি বেরোয় অনেকগুলা কোষ, যাতে পানি ইজিলি বেরোইতে না পারে। এখন এই যে কর্টেক্স দেখছো অনেক বড়, কেন? কারণ মূল দেশে পানি শোষণ করে, সে শোষণ করলে এখানে পানি এসে জমা হয়, ফলে এর কর্টেক্স বড় হইতে হবে না? এই জন্য মূলের কর্টেক্স, আমি একটু এখানে মূল লিখতেছি, হ্যাঁ, মূলের পড়াশোনা করতেছি আমরা এখানে, আর এই সাইডে হচ্ছে কাণ্ডের পড়াশোনা। মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট। আর তাহলে কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট বলতো? কাণ্ডের যে কর্টেক্স সেটা অল্প স্তর বিশিষ্ট। মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। হ্যাঁ ঠিক আছে, প্যারেনকাইমা। কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। কেন? কারণ কাণ্ডে তো আর ওইভাবে পানি জমা রাখতে হয় না, মূলের কর্টেক্স পানি শোষণ করে, এখানে পানিটা জমা থাকে, এই জন্য কর্টেক্স বহু স্তর বিশিষ্ট হইতে হয়। আচ্ছা আরেকটা জিনিস তোমাকে একটু বলি, ত্বক আসলে তিন রকম। কয় রকম ভাইয়া? আবার বলি, ত্বক আসলে তিন রকম। কি কি জানো? বহিত্বক আছে, অধোত্বক আছে, অন্তত্বক আছে। দেখো এটাকে কাইন্ড অফ বহিত্বক বলে। এই যে মূল ত্বক দেখতেছো না, এটা হচ্ছে বহিত্বক। কি ত্বক? বহিত্বক। এর নিচে আছে, কখনো কখনো থাকে আর কি, এর নিচে অধোত্বক থাকতে পারে, আর এইটা হচ্ছে অন্তত্বক। তাহলে ত্বক আছে তিনটা, বহিত্বক, অধোত্বক আর কর্টেক্সের শেষে অন্তত্বক। এখন তুমি আমাকে বলো, মূল দিয়ে পানি শোষিত হবে,
ফলে যত ত্বক কম থাকে তত ভালো। এই জন্য মূলে অধোত্বক নেই, মূলে অধোত্বক নেই। তাহলে কাণ্ডে অধোত্বক আছে, কাণ্ডে আছে। মূলে অধোত্বক নেই, কোথায় আছে? কাণ্ডে আছে। আরেকটা জিনিস বলি, যে কিউটিকল মানে কি বলতো? কিউটিকল মানে মোম। তো কিউটিকলটা মূলে থাকলে তো পানি শোষণ করতে সমস্যা, এই জন্য মূলে কিন্তু এই মূলের এই যে এই উপরে এখানে কিউটিকল নেই, কিউটিকল নেই। এখানে কিন্তু কিউটিকল আছে, কাণ্ডে কিউটিকল আছে, মূলে কিউটিকল নাই। কোথায় কিউটিকল আছে? কাণ্ডে হচ্ছে কিউটিকল আছে। তাহলে মজা না জিনিসটা? বলো আবার দেখো, মূলরোম এককোষী, মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট, মূলে অধোত্বক নাই। আমরা একটু এটা আলাদা করে শিখি, এটা একটু তাতে তুমি পরে দেখে নিতে পারো। মূল আর কাণ্ড, রোম, রোম বলতে মূল রোম এককোষী, কাণ্ডরোম বহুকোষী। কিউটিকল, মূলে কিউটিকল নাই, কাণ্ডে আছে। অধোত্বক, মূলে নাই, কাণ্ডে আছে। অধোত্বক নাই, অধোত্বক মূলে নাই, কাণ্ডে আছে। আর কর্টেক্স বহু স্তর, কয়েক স্তর। তাহলে কর্টেক্স হচ্ছে কি বলছি? বহু স্তর, কয়েক স্তর। তাহলে অধোত্বক নাই, আছে। কর্টেক্স বহু স্তর, কয়েক স্তর। কর্টেক্স হচ্ছে বহু স্তর, কয়েক স্তর। তাহলে আবার বলি ভাইয়া, রোম, মূল রোম এককোষী, কাণ্ডরোম বহুকোষী। তাহলে এই হচ্ছে মূল আর কাণ্ডের বেসিক পার্থক্য। এই পার্থক্যগুলো পড়লে তুমি দেখবা কি যে পরে যাই পড়তেছো ইজি লাগতেছে, যা পড়বা ইজি। এরপর আরেকটা বেসিক পার্থক্য বলি, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে না? একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখছো তো? জাইলেম আর ফ্লোয়েম মানে ভাস্কুলার বান্ডল, হ্যাঁ, ভাস্কুলার বান্ডলের সংখ্যা, ভাস্কুলার বান্ডলের সংখ্যা একবীজপত্রীতে 6+ আর দ্বিবীজপত্রীতে 6-। একবীজপত্রীতে 6টার বেশি হবে, দ্বিবীজপত্রীতে 6টার কম হবে। আরেকটা জিনিস বলি, এই যে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম মানে যেটার কারণে গাছ মোটা হয়। তো একবীজপত্রীতে ক্যাম্বিয়াম নাই, দ্বিবীজপত্রীতে ক্যাম্বিয়াম আছে। একবীজপত্রীতে ক্যাম্বিয়াম নাই, দ্বিবীজপত্রীতে ক্যাম্বিয়াম আছে। ঠিক আছে? তাহলে মূল কাণ্ডের বেসিক পার্থক্য বললাম, একবীজপত্রী দ্বিবীজপত্রীর বেসিকটা পড়লাম। আরেকটা জিনিস আমরা একটু জানবো, সেটা হচ্ছে একা। একা কে ভাইয়া? বেচারা একা মানে হচ্ছে ও একবীজপত্রী কাণ্ড। একা মানে একবীজপত্রী কাণ্ড। আবারও বলি, একা মানে হচ্ছে একবীজপত্রী কাণ্ড, একা। তো একার মনে রাখবা অন্তত্বক নেই, একার অন্তত্বক নাই। আর একটা হচ্ছে একার ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্ত। একার আসলে পেরিসাইকেলও নাই, কারণ বেচারা খুবই একা। তো কেউ যদি একা হয় তাহলে ওর অনেক কিছু নাই। দেখছো ভাস্কুলার বান্ডল গুলো ছড়ানো ছিটানো, তাই না? কেউ যদি সিঙ্গেল থাকে, এই যে যারা মেসে থাকো, যারা সিঙ্গেল থাকো, তাদের হচ্ছে দেখা যাচ্ছে যে রুমের যা অবস্থা, বিশেষ করে ছেলেরা, মেয়েদের রুম আবার খুবই পরিপাটি গোছানো টিপটপ থাকে। আর বিশেষ করে ছেলেদের মেসের যা অবস্থা থাকে, এর থেকে নোংরা জিনিস, ডাস্টবিনের থেকেও নোংরা হয় হচ্ছে ছেলেদের মেস। তো এই একার হচ্ছে পেরিসাইকেল নাই, অন্তত্বক নাই, ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্ত। মানে কাণ্ডের যে বৈশিষ্ট্য দেখো, কাণ্ডরোম বহুকোষী, কিউটিকল আছে, অধোত্বক আছে, হ্যাঁ, অন্তত্বক তো থাকার কথা। মানে এটা অ্যাকচুয়ালি দ্বিবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য। মানে একবীজপত্রী কাণ্ড একটু মানে খুবই একা, এই জন্য তার অনেক কিছু নাই। হ্যাঁ, একবীজপত্রী কাণ্ড খুবই একা। ঠিক আছে? তাহলে এই জায়গাটা তুমি একটু খেয়াল করবা। পারবো না আমরা? বলো তো, এটা পারবো? তাহলে একার পেরিসাইকেল নাই, অন্তত্বক নাই, ভাস্কুলার বান্ডল নাই, এই জিনিসটা একটু খেয়াল করো, কারণ ও অনেক একা। আর মূল কাণ্ডের বেসিক ডিফারেন্স দেখলাম, একবীজপত্রী দ্বিবীজপত্রীর বেসিক ডিফারেন্স আমরা দেখলাম। এই জিনিস যদি তুমি মনে রাখতে পারো, মানে এতটুকু তো মুখস্থ করার কিছু নেই, মানে সবই তো বুঝে বুঝে পড়ছি। এইটা খেয়াল রাখলে দেখবা যে পড়াশোনা এমনি সহজ হয়ে গেছে, খালি এই জিনিসটা উল্টায় পাল্টায় না ফেললে। দেখছো? চলো আমরা এখন একটু পড়াশোনা করব।
তো পড়াশোনার ক্ষেত্রে একটু আসো। তো বহিঃস্থলী অন্তঃস্থলী এটা কিন্তু আমরা দেখছি। তো দেখো সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী কাণ্ডে বহিঃস্থলী অন্তঃস্থলীতে ভাগ করছে, একবীজপত্রী কাণ্ডে ভাগ করে নাই, একার ক্ষেত্রে ভাগ করে নাই। কেন? কারণ আমরা একটু আগে দেখছি না বহিঃস্থলী মানে কি? মানে বহিঃস্থলী মানে হচ্ছে অন্তঃত্বক থেকে বাইরের দিকে, আর অন্তঃস্থলী মানে কি? পেরিসাইকেল থেকে ভিতরের দিকে। কিন্তু একবীজপত্রী কাণ্ড হচ্ছে একা, ওর অন্তঃত্বকও নাই, পেরিসাইকেলও নাই, তাই এই দুই ভাগে ভাগও করা যায় না। ঠিক আছে? এই তাহলে অন্তঃস্থলী আছে, বহিঃস্থলী আছে। এখন আমরা একটু চলে আসব হচ্ছে বহিঃস্থলী। হ্যাঁ, বহিঃস্থলী মানে কি কি আছে দেখো তো ভাইয়া। এই যে মূল ত্বক, তারপর অধত্বক থাকতেও পারে, নাও থাকতে পারে, কাণ্ড হইলে থাকতো, কর্টেক্স আছে, হ্যাঁ, অন্তত্বক আছে, এই পর্যন্ত হচ্ছে বহিঃস্থলী। আচ্ছা, এখানে আমি একটু কিছু কাজ তোমাকে দেখাই যাই। হ্যাঁ, এই কাজগুলো আসলে ইম্পর্টেন্ট এবং এই কাজগুলা পরীক্ষা অনেক সময় আসে। হ্যাঁ, তো আমি একটু বলি। তো এখানে যদি অধত্বকটা নাই তাও একটু এঁকে দেখাই। হ্যাঁ, যদি থাকতো আর কি। মূল ত্বক হচ্ছে বহিত্বক বলে, এর নিচে অধত্বক থাকে। তো অধত্বক যদি থাকতো এটা দৃঢ়তা দেয়। এটা কিভাবে বোঝা যায় বলতো? কাণ্ডের অধত্বক থাকে আর কাণ্ড দৃঢ় না, তো অধত্বকের কাজ হচ্ছে দৃঢ়তা দেওয়া। আর এই যে কর্টেক্স, এখানে কি থাকে বলো? পানি সঞ্চয়, হ্যাঁ, খাদ্য সঞ্চয়। কর্টেক্সে পানি সঞ্চিত হয়, খাদ্য সঞ্চিত হয়, তাই না? অন্তত্বক কি করে জানো? এই অন্তত্বকের কাজ হচ্ছে মূলজ চাপ নিয়ন্ত্রণ। অন্তত্বকের কাজ কি? মানে ব্যাপারটা কি, এখানে তো প্রচুর পানি আছে, এই পানির একটা প্রেসার আছে না, এই প্রেসারের কারণে এই ভাঙ্গা চুরে তো ভিতরে ঢুকে যেতে পারে। ফলে এটা একটা বাঁধের মতো কাজ করে বা একটা ডোমের মতো কাজ করে। তাইলে অন্তত কি করে, এই যে পানির প্রেসার এটা সামলানোর জন্য একটা বাঁধ বা ডোমের মতো কাজ করে। তাহলে অন্তত একটা বাঁধ বা ডোমের মতো কাজ করে বা মূলত চাপ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মূলত চাপ নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে অন্ততকের কাজ। আর পেরিসাইকেলের কাজ কি একটু বলি। এই যে নিচের লেয়ারটা হচ্ছে পেরিসাইকেল। এইটা পেরিসাইকেলের কাজ হচ্ছে, ধরো মূল সৃষ্টি, ধরো যদি বলে পার্শ্বমূলকে সৃষ্টি করে তাহলে বলবা পেরিসাইকেল। যদি বলে অস্থানিক মূলকে সৃষ্টি করে তুমি বলবা পেরিসাইকেল। এই অস্থানিক মূল কি বলতো? তুমি যখন এটা হচ্ছে ওই যে মস ফার্ন ওই দিকে যাবা তখন দেখবা যে এই অস্থানিক মূল, এই যে রুট টিউবারকেল বা কোরালয়েড মূল, বলতো কোরালয়েড মূল কাদের ক্ষেত্রে দেখা যায়? পড়ছো, অনেকেই পড়ে ফেলছো আসলে। বলো কোরালয়েড মূল কোথায় দেখা যায়? মূলে পরিচক্র আছে, কাণ্ডে নাই। ইয়েস, ওই জন্যই তো বললাম একা। একা মানে কি? একবীজপত্রী কাণ্ড। আচ্ছা, তাহলে পার্শ্বমূল সৃষ্টি, অস্থানিক মূল সৃষ্টি এইটা। তাইলে এই মূল সৃষ্টির কথা বললে আরেকটা মনে রাখবা, নাইট্রোজেন শব্দটা যদি থাকে, যে নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য খাদ্যকে সঞ্চয় করে, বা মানে নাইট্রোজেন থাকলেই পেরিসাইকেল দাগাবা। পার্শ্বমূল আর অস্থানিক মূল সৃষ্টি পেরিসাইকেল। পেরিসাইকেলের কাজ শেষ। আসো এই যে মজ্জা, মজ্জার কাজ কি? এখানে কিন্তু খাদ্য পানি থাকে না, খাদ্য সঞ্চয় করে। মজ্জা হচ্ছে খাদ্য সঞ্চয় করে। হ্যাঁ, আর জাইলেম ফ্লোয়েমের কাজ কি? এরা তো পরিবহন টিস্যু। জাইলে এই যে ফ্লোয়েম, এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, এদের কাজ তো পরিবহন করা, তুমি জানো। হ্যাঁ, তাহলে এই যে জাইলেমের কাজ কি? ভাস্কুলার টিস্যু তন্ত্রের কাজ পরিবহন করা। আচ্ছা, আর যদি মজ্জা রশ্মির কথা বলো, যদি এখানে মজ্জা রশ্মিটা ওইভাবে দেখায় নাই, হ্যাঁ, ধরো এরকম মজ্জা রশ্মি যায়, তো এই মজ্জা রশ্মির কাজ কি? এটা হচ্ছে অনেকটা যোগাযোগ রক্ষা করা, যে মজ্জা থেকে এই বাইরের যোগাযোগ রক্ষা করা হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে কার কাজ কি? মজ্জার কাজ খাদ্য সঞ্চয় করা। এখানে পানি নাই, আর এখানে পানি আর খাদ্য। আর এইটা অনেকটা বাঁধ বা ডোমের মতো কাজ করে অন্ততকটা। আর অন্ততকের নিচে কি আছে? পেরিসাইকেল। এটার কাজ কি? পার্শ্বমূল সৃষ্টি, অস্থানিক মূল সৃষ্টি, আর নাইট্রোজেন শব্দটা থাকলে, পার্শ্বমূল সৃষ্টি, অস্থানিক মূল সৃষ্টি, আর নাইট্রোজেন শব্দটা থাকলে তুমি কি দাগাবা? পেরিসাইকেল দাগাবা। নাইট্রোজেন শব্দটা থাকলে তুমি দাগাবা পেরিসাইকেল। নাইট্রোজেন থাকলে কি দাগাবা? পেরিসাইকেল। ঠিক আছে? ওকে, তাহলে এইটা আমরা পড়ে ফেললাম। এখন আমরা একটু বহিঃস্থলীয় অঞ্চলে দেখব। কি দেখবো ভাইয়া? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চল, হ্যাঁ। তো বহিঃস্থলীয় অঞ্চলে কি কি আছে? অধোতক আছে। এখন এখানে বেসিক জিনিসগুলো আমরা জানি যে অধোতক কোথায় থাকে না, মূলে থাকে না, আমরা দেখে আসছি। এরপরে দৃঢ়তা প্রদান করে, পড়ে আসছি। কর্টেক্স, মূলের বহু স্তর, কাণ্ডের কয়েক স্তর, কেন তাও আমরা জানি। এই সব পড়া শেষ হয়ে গেছে।
অধঃত্বকে কর্টেক্সের কাজ কি? পানি খাদ্য সঞ্চয় করা, পড়ে আসছি। অন্তত্বকে চলে আসো, অন্তত্বক কি করে? আচ্ছা, অন্তত্বকে ৩টা শব্দ একটু পড়তে হবে। অন্তত্বকে ৩টা শব্দ পড়তে হবে, একটু বলি। অন্তত্বকের যে কোষগুলা সেগুলা পিপাকৃতির বা ব্যারেল শেপড, নাম্বার 1। ২ নাম্বার লাইন, অন্তত্বকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। এখন অন্তত্বক কার কার থাকে বলি। অন্তত্বক একার নাই। কার নাই? একার নেই, মানে একবীজপত্রী কাণ্ডের নাই। তাহলে মূলের আছে, আর কার আছে? দ্বিবীজপত্রী কাণ্ডের আছে। দ্বিবীজপত্রীর কাণ্ডের আছে আর মূলের আছে। আর মূলের অন্তত্বকে থাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কি থাকে? মানে একটা ফিতার মতো এক ধরনের জিনিস থাকে, যেটার নাম ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আর দ্বিবীজপত্রী কাণ্ডে কি থাকে? স্টার্সের একটা আবরণ, স্টার্সিত বা স্বেচ্ছার আবরণ। তাহলে মূলে থাকে। আর অন্ততকে একটা কমন জিনিস থাকে, মানে এটা মূলেও থাকে দ্বিবীজপত্রী কাণ্ডেও থাকে, যেটার নাম প্যাসেজ সেল। কি নাম? প্যাসেজ সেল। হ্যাঁ, এই প্যাসেজ সেলের কাজ কি বলতো? প্যাসেজ সেলের কাজ হচ্ছে কিছু জিনিস তো কর্টেক্স ভেদ করে অন্ততক হয়ে মজ্জারস্যের দিকে আসে, তাহলে অন্ততক ভেদ করে তো আসতে হবে, তাই না? ওই জন্য কিছু পাতলা প্রাচীর বিশিষ্ট কোষ থাকে, যেন অন্ততক ভেদ করে কিছু জিনিস ভিতরে আসতে পারে। এই জন্য ওখানে প্যাসেজ সেল থাকে। তাহলে একটু বলি, অন্ততকে ৩টা শব্দ: ক্যাসপেরিয়ান স্ট্রিপ, প্যাসেজ সেল আর স্টার্সিড বা স্বেচ্ছার আবরণ। তো প্যাসেজ সেল সবারই থাকে, এটা হচ্ছে যেন জিনিস ভেদ করে নিচে আসতে পারে। আর ক্যাসপেরিয়ান স্ট্রিপ হচ্ছে ফিতার মতো এক ধরনের জিনিস, যেটা থাকে হচ্ছে মূলে। আর দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে স্বেচ্ছার আবরণ। দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে স্বেচ্ছার আবরণ। অন্ততকের কাজ কি? এটা অনেকটা বাঁধের মতো বা ড্যামের মতো কাজ করে। এটা অনেকটা বাঁধের মতো বা ড্যামের মতো কাজ করে, যেন মানে উপরের যে প্রেসার, সেই প্রেসারে যেন এই সবকিছু ভেঙে চুরে না যায়। ওকে, ঠিক আছে। তাহলে অন্তঃস্টিলের ক্ষেত্রে আসো, এটা হচ্ছে পেরিসাইকল আমরা দেখলাম, বা পেরিসাইকল বা পরিচক্র। তো পেরিসাইকল বা পরিচক্র এটা কি দিয়ে তৈরি আমরা একটু দেখব। তো এটা প্যারেনকাইমা দিয়ে হইতে পারে, স্ক্লেরেনকাইমা দিয়ে হইতে পারে, বা দুইটা মিলায়ও হইতে পারে। কিন্তু এখানে কোলেনকাইমাটা নাই, খেয়াল করছো? এখানে কিন্তু কোলেনকাইমাটা নাই, প্যারেন বা স্ক্লেরেনের কথা আছে। এখন কুমড়া এবং কুমারিকা কাণ্ডে এটা বহুস্তর বিশিষ্ট এবং স্ক্লেরেনকাইমা। তাহলে কুমড়া এবং কুমারিকা, তাহলে ক ক কুমকুম, হ্যাঁ এটা হচ্ছে কুমকুম। তাহলে কুমকুমের ক্ষেত্রে কি? স্ক্লেরেনকাইমা। হ্যাঁ, আরেকটা কথা আছে যে ফ্লোয়েম তো চিনো, ওই যে ফোটা 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 যে ভাস্কুলার বান্ডল। তো ফ্লোয়েমের মাথায় যদি এই স্ক্লেরেনকাইমা যে একটু ইয়া টাইপের কোষগুলো আছে, ওই কোষ থাকে, তখন এটাকে হার্ড বাস্ট বা গুচ্ছটুপি বলে। তাইলে এটাকে কি বলে? হার্ড বাস্ট বা গুচ্ছটুপি। হার্ড বাস্ট বা গুচ্ছটুপি, মজ্জার কাছ থেকে খাদ্য সঞ্চয়, মজ্জারস্যির কাছ থেকে এগুলো পরিবহন করা। তো এটা আমরা পড়ে ফেললাম। তো এতক্ষণ আমরা গ্রাউন্ড টিস্যু দেখলাম। তো এখন পাতারটা পড়ি নেই, পাতারটা বাদ গেছে। তো পাতার গ্রাউন্ড টিস্যুকে একটা বিশেষ নামে ডাকে, মেসোফিল। এবং তোমরা কিন্তু এটা শুনছো, হ্যাঁ, মেসোফিল কোষ নাম শুনছো না? নাম শুনছো। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। আর এখানে পাতার গ্রাউন্ড টিস্যুকে ২ রকম কোষ থাকে, ২ রকম প্যারেনকাইমা কোষ থাকে, প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জিকা প্যারেনকাইমা। তোমাকে একটু ছবিটা দেখাই, দেখো। এই ছবিটা দেখছো? এই ছবির এই যে কোষগুলা, এই কোষগুলা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, এই কোষগুলা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। আর এই যে ফাঁকা ফাঁকা যেগুলা, স্পঞ্জ মানে হচ্ছে ফুটা ফুটা বা ফাঁকা ফাঁকা, ফাঁকা ফাঁকা যেগুলা সেগুলো স্পঞ্জি প্যারেনকাইমা। তাইলে পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। ২ রকম প্যারেনকাইমা আছে, প্যালিসেড আর স্পঞ্জি। এখানে আরেকটা জিনিস একটু বলে যাই, প্যালিসেড আর স্পঞ্জি আছে না? তো পাতা তো তোমরা শুনছো যে সমাঙ্গ পৃষ্ঠ পাতা আছে, বিষম পৃষ্ঠ পাতা আছে, তাই না? তো সমাঙ্গ পৃষ্ঠ পাতায়, সমাঙ্গ পৃষ্ঠ পাতায় হয় স্পঞ্জি নাইলে প্যালিসেড। সমাঙ্গ পৃষ্ঠ পাতায় হয় স্পঞ্জি নাইলে প্যালিসেড প্যারেনকাইমা আছে। আর বিষমতে প্যালিসেড স্পঞ্জি দুইটাই আছে। ওকে, তো আমাদের এখন যেটা পড়বো সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। এটাই আমাদের আজকের লাস্ট টপিক। ভাস্কুলার টিস্যু তন্ত্রই হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক। ক্লিয়ার? চলো আমরা শুরু করি। তো ভাস্কুলার টিস্যু তন্ত্র মানে পরিবহন টিস্যু তন্ত্র। এখানে কি আছে? জাইলেম আর ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম, 3টা জিনিস। জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম। ভাস্কুলার টিস্যু তন্ত্র 3টা জিনিস, জাইলেম, ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম। এখন আসো, ভাস্কুলার টিস্যু তন্ত্রকে ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র বলে। কি টিস্যু তন্ত্র ভাইয়া? ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র। তো এটা পরিবহন টিস্যু তন্ত্র, কারণ খাদ্য পরিবহন করে, পানি পরিবহন করে, জাইলেম আর ফ্লোয়েম দিয়ে তৈরি। এখন আসো, দ্বিবীজপত্রীতে আরেকটা জিনিস থাকে ক্যাম্বিয়াম, যেটা একবীজপত্রীতে থাকে না। আরেকটা কথা আমরা বলছিলাম যে একা যে তার ভাস্কুলার বান্ডলটা বিক্ষিপ্ত, তাহলে বাকি সবারটা সাজানো।
ওই যে চাচা ঘর বাড়ি এত সাজানো কেন, তাই না? হেনার বিয়ে হয়ে যাচ্ছে তাই ঘর বাড়িটা সাজানো। ঠিক ওরকম যে একা যে ওর তো আর বিয়ে হচ্ছে না, এর জন্য ওর ভাস্কুলার বান্ডলটা বিক্ষিপ্ত। আর বাকি সবার ভাস্কুলার বান্ডল, মূলের কথা বলো, দ্বিবীজপত্রী কাণ্ডের কথা বলো, ওদের ভাস্কুলার বান্ডল হচ্ছে সাজানো। দেখছো, বৃত্তাকারে সাজানো ভাস্কুলার বান্ডল। এখন আমরা একটু জাইলেম নিয়ে পড়বো। তো জাইলেম টিস্যু 5 রকম। জাইলেম টিস্যু কয় রকম ভাইয়া? জাইলেম টিস্যু হচ্ছে কয় রকম ভাইয়া? জাইলেম টিস্যু হচ্ছে 5 রকম। হ্যাঁ, আচ্ছা এগুলা পড়ছি, দেখি কিছু বাদ গেল কিনা, না কিছু বাদ যায় নাই। ওকে গুড। হুম 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 আমরা অধ্যায় তো শেষ করে ফেলছি, এটা নিয়ে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে চলে আসো, জাইলেম টিস্যু, ট্রাকিড, ভেসেল। ভেসেলের আরেকটা নাম কিন্তু ট্রাকিয়া। হ্যাঁ, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এর মধ্যে 3 জন মরে গেছে, একজন বাইচা আছে। কে বাইচা আছে বলো তো? বাইচা আছে জাইলেম প্যারেনকাইমা, বাকি 3 জন মরে গেছে, মানে বাকি 3 জন মৃত। এখন আসো, এই যে জাইলেম টিস্যুতে, শোনো, জাইলেম টিস্যু যদি কোনো উদ্ভিদের থাকে তাহলে সেই উদ্ভিদটা উন্নত উদ্ভিদ, আর না থাকলে একটু অনুন্নত। তো ফার্নার নগ্নবীজি এরা আবৃতবীজির মতো অতটা উন্নত না। যেমন আবৃতবীজির সব আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, সব আছে, কিন্তু ফার্নার নগ্নবীজি একটু অনুন্নত। এই জন্য ওদের জাইলেমের ভেসেল নাই, আর ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই। তো আগে জাইলেমের ভেসেল নাই এইটা পড়ি। এখন এই যে ভেসেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাইলে ফার্নার নগ্নবীজির জাইলেমে ভেসেল নাই, তবে ব্যতিক্রম তো থাকে। ফার্নার নগ্নবীজি জাইলেমে ভেসেল নাই, কিন্তু নেটাম নামে একটা নগ্নবীজির আছে, নগ্নবীজি আছে যে একটু উন্নত, তাই ওর জাইলেমে আবার ভেসেল আছে। আবার আবৃতবীজি তো অনেক উন্নত, তাহলে আবৃতবীজির জাইলেমে ভেসেল আছে, কিন্তু ব্যতিক্রম তো আছে। তাহলে আবৃতবীজির আবার ব্যতিক্রম আছে, উইন্টারেসি, টেট্রাসেন্টারাসি আর টোকোডেন্ড্রেসি। তো এখানে যারা আছে এদের আবার জাইলেমে ভেসেল নাই। মানে ব্যাপারটা বুঝছো, মাথার উপর দিয়ে না যায়। মানে ফার্নগ্নবীজি অনুন্নত, তাই ওদের জাইলেমে ভেসেল নাই, কিন্তু ওর আবার ব্যতিক্রম আছে নেটাম। আর আবৃতবীজি উন্নত, তাই ওদের জাইলেমে ভেসেল আছে, ওর আবার ব্যতিক্রম আছে উইন্টারেসি, টেট্রাসেন্টারাসি, টোকোডেন্ড্রেসি। উইন্টারেসি, টেট্রাসেন্টারাসি আর টোকোডেন্ড্রেসি। ঠিক আছে, এখন আসো, আমরা এই যে ভেসেল বললাম না, এটা খুবই ইম্পর্টেন্ট। ফার্নার নগ্নবীজির জাইলেমে ভেসেল নাই। এখন এই ভেসেলটা আমি একটু তোমাকে দেখাই ছোট্ট করে, চলো। আমরা একটা ছবি দেখবো আসলে। এই ছবিটা দেখো, এই যে দেখো, দেখছো? এখানে দেখছো? এই 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 যত এদিকে আছে ছোট হয়েছে। তো এইটা হচ্ছে, মানে এটা হচ্ছে জাইলেম। হ্যাঁ, তো এটা আবার 2 রকম, প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। তো মেটা মানে মোটা, যেগুলা মোটা ওইগুলো হচ্ছে মেটাজাইলাম, আর যেগুলা চিকন ওইগুলো হচ্ছে প্রোটোজাইলাম। এটা কার গঠন দেখো তো, মূলের গঠন। তো মনে রাখবা, মূলে মেটাজাইলেম মাঝে, মূলে মেটাজাইলেম মাঝে, তাইলে ম ম ম, মূলে মেটাজাইলেম মাঝে, ম ম ম। এই গঠনকে বলে এক্সার্ক। অর্থাৎ মূলে এই মেটাজাইলামটা মাঝে থাকে, আর কাণ্ডে উল্টা। কাণ্ডে কি হয় জানো? কাণ্ডে মেটাজাইলেম, কাণ্ডে ব্যাপারটা এরকম হয় যে কাণ্ডে চিকন থেকে মোটা হইতে থাকে, বুঝছো? এরকম। তাহলে কাণ্ডে মেটাজাইলেম পরিধিতে, কোথায়? পরিধিতে। এটাকে বলে এন্ডার্ক, এই গঠনটাকে বলে এন্ডার্ক। আর পাতায় কি রকম গঠন জানো? পাতায় গঠনটা হচ্ছে মেসার্ক। মেসার্ক কি? মানে এখানে কোনো মিল নাই যে মোটা চিকন সব মিক্সড অবস্থায় থাকে। তাহলে পাতায় হচ্ছে মেসার্ক। পাতায় কি? মেসার্ক। পাতায় মেসার্ক, কাণ্ডে এন্ডার্ক, আর মূলে হচ্ছে এক্সার্ক।
মূলে এক্সার্ক, মূলে এক্সার্ক, হ্যাঁ, কাণ্ডে এন্ডার্ক, আর পাতায় মেসার্ক। পাতায় হচ্ছে কোনটা ভাইয়া? মেসার্ক। পাতায় কি? মেসার্ক। ক্লিয়ার? বুঝতে পেরেছি? বলেন বুঝতে পেরেছি কিনা বলেন। ওকে, তাইলে ম ম ম এটা হচ্ছে এক্সার্ক, তাহলে মূলে এক্সার্ক, কাণ্ডে এন্ডার্ক, আর পাতায় মেসার্ক। মুছে দিলাম কিন্তু, এটা বইটা আছে, এই যে এখানেই লেখা আছে। এই যে, তো আমরা একটু দেখলাম যে ভেসেল যদি বড় গর্তযুক্ত হয় সেটা হচ্ছে মেটাজাইলেম, আর যদি সরু গর্তযুক্ত হয় সেটা হচ্ছে প্রোটোজাইলেম। আর আমরা দেখছি কাণ্ডে মেটাজাইলেম পরিধিতে, যেটাকে এন্ডার্ক বলে, আর মূলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, কেন্দ্রে মানে মাঝে, যেটাকে এক্সার্ক বলে। দেখছো, কাণ্ডের ক্ষেত্রে এন্ডার্ক, মূলের ক্ষেত্রে এক্সার্ক, আর পাতার ক্ষেত্রে মেসার্ক। পাতার ক্ষেত্রে কি? মেসার্ক। এখন আসো ফ্লোয়েম। ফ্লোয়েম টিস্যু 4 রকম। কি কি? সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আবার বলি, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। এখন এর মধ্যে ওইখানে ছিল একজন বাইচা আছে, আর এইখানে কি বলতো, কে মরে গেছে? এখানে কে মরে গেছে বলো? একজন এখানে মরে গেছে, কে মরে গেছে বলো? এখন আমি একটু বলি, 4টা উপাদান আছে এর মধ্যে। এই যে সিবনল, এই ভদ্রলোকের নিউক্লিয়াস নাই। আর এই যে সঙ্গীকোষ, এটা হচ্ছে নগ্নবীজির সঙ্গীকোষ নাই। ফলে এভাবে মনে রাখবা, নগ্নের সঙ্গী নাই। এখন ধরো তোমার একজন বন্ধু হুট করে ল্যাংটা হয়ে রাস্তায় নেচে বেড়াচ্ছে, এখন তুমি কি তার সাথে বন্ধুত্ব রাখবা বলো? কারণ সে যদি তোমাকে এসে বলে যে চল আমরা দুইজন মিলে ল্যাংটা হয়ে রাস্তায় নাচি, এটা কি হবে? হবে না। তাহলে নগ্নের সঙ্গী নাই, আর সিবনলের নিউক্লিয়াস নাই। সিবনলের নিউক্লিয়াস নাই, আর নগ্নের সঙ্গী নাই। সিবনলের নিউক্লিয়াস নাই, আর নগ্নের সঙ্গী নাই। মনে থাকবে? তাহলে এই জায়গাটা আমরা মনে রাখবো। আর পাটেরাস হচ্ছে বাস্ট ফাইবারের উদাহরণ, এই লাইনটা। পাটেরাস বাস্ট ফাইবারের উদাহরণ। পাটেরাস বাস্ট ফাইবারের উদাহরণ। কিসের উদাহরণ ভাইয়া? বাস্ট ফাইবারের উদাহরণ। ওকে, তাহলে আমরা এখন একটু ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ বুঝবো। এইটা ভাইয়া দুনিয়ার সহজ, এইটা হচ্ছে দুনিয়ার সহজ। কিসের সহজ? দুনিয়ার সহজ। আসো আমি তোমাকে একটু বুঝাই। আগে এই জায়গাটা দেখো তো, আগে এই জায়গাটা দেখো। শোনো, ফোটা ফোটা যেইটা, ওইটা হচ্ছে ফ্লোয়েম। আর এই যে তারজালি স্টাইল যেইটা, সেটা হচ্ছে জাইলেম। ক্লিয়ার? তাহলে ফোটা ফোটাটা ফ্লোয়েম, আর এই মাঝখানে যদি এরকম এরকম থাকে, এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এটা কি? ক্যাম্বিয়াম। ক্লিয়ার? এখন তুমি আমাকে বলো তো, যে ফ্লোয়েম এক সাইডে, জাইলেম এক সাইডে, মাঝখানে কিন্তু ক্যাম্বিয়াম থাকার জন্য এরা মুক্ত। মানে মাঝখানে তো জোড়া লাগানো না, তাই না? কারণ মাঝখানে ক্যাম্বিয়াম আছে, তাই জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে মুক্ত। মুক্ত না? মুক্ত। এখন আসো, এখানে দেখো মাঝখানে ক্যাম্বিয়াম নাই, ফ্লোয়েম আর জাইলেম লাগানো। তাহলে এটা আমরা বলতে পারি না বদ্ধ? বদ্ধ বলতে পারি কিনা? পারি। এখানে আসো, এই সাইডেও ফ্লোয়েম, এই সাইডেও ফ্লোয়েম, ফলে এটাকে আমরা কি বলতে পারি? সমদ্বিপার্শ্বীয়। হ্যাঁ, এখানে কেমনে আসলো? আচ্ছা, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো, এইটা কি ভাইয়া? সমদ্বিপার্শ্বীয়, কারণ দুই সাইডে একই জিনিস, তাই এটা সমদ্বিপার্শ্বীয়। এরপর আসো, অরিও বলছিলাম, অরিও মানে আলাদা। অ আ, অতে অরিও, আতে আলাদা। দেখো, জাইলেম আর ফ্লোয়েম একটা আরেকটা থেকে আলাদা। জাইলেম আর ফ্লোয়েম একটা আরেকটা থেকে আলাদা। জাইলেম আর ফ্লোয়েম একটা আরেকটা থেকে আলাদা। আর এখানে আসো, দেখো জাইলেম মাঝখানে, তাইলে জাইলেম কেন্দ্রিক, ইংরেজিতে বলে হেড্রোসেন্ট্রিক। আর এখানে দেখো ফ্লোয়েম মাঝখানে, তাহলে এটা ফ্লোয়েম কেন্দ্রিক, ইংরেজিতে বলে লেপ্টোসেন্ট্রিক। তাইলে ফ্লোয়েম মাঝখানে, ফ্লোয়েম কেন্দ্রিক, ইংরেজিতে কি বলে ভাইয়া? ইংরেজিতে বলে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। ইংরেজিতে বলে লেপ্টোসেন্ট্রিক। ক্লিয়ার? এতটুকু তো বুঝছি। তাইলে এখন আসো, এইটা যদি তুমি বুঝো, তাইলে তোমার আজকের ক্লাস শেষ। তুমি কি এটা বিশ্বাস করো? দেখো,
তো তুমি তো এগুলা বুঝে আসছো যে ভাস্কুলার বান্ডল হচ্ছে, তুমি সমপার্শ্বীয় কি দেখছো, সমদ্বিপার্শ্বীয় কি দেখছো, মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয় দেখছো। মুক্ত সমপার্শ্বীয় মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম আছে, মাঝখানে ক্যাম্বিয়াম আছে। বদ্ধ সমপার্শ্বীয় জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম নাই। আর এখানে আছে দুই সাইডেই ফ্লোয়েম আছে, সেটা সমদ্বিপার্শ্বীয় ছিল, তাই না? এখন এরা সবাই হচ্ছে সংযুক্ত। এই যে সমপার্শ্বীয় বলো সমদ্বিপার্শ্বীয় বলো, সবাই সংযুক্ত ভাস্কুলার বান্ডল, কারণ একটার একটার সাথে যুক্ত। যেমন অরিও দেখছো যে আলাদা, জাইলেম আর ফ্লোয়েম আলাদা। আর কেন্দ্রিক তো দেখছো জাইলেম মাঝখানে বা ফ্লোয়েম মাঝখানে। জাইলেম মাঝখানে হলে হাইড্রোসেন্ট্রিক, ফ্লোয়েম মাঝখানে হইলে লেপ্টোসেন্ট্রিক। ফ্লোয়েম মাঝখানে হইলে ভাইয়া লেপ্টোসেন্ট্রিক। তাহলে চলো আমরা একটু দেখি যে সংযুক্ত ভাস্কুলার বান্ডল কই থাকে জানো? কাণ্ডে। আর অরিও কই থাকে? মূলে। মনে থাকবে, অরিও থাকে মূলে আর সংযুক্ত থাকে কাণ্ডে। তাহলে কোনটা কার কাণ্ডে? দেখো, মুক্তটা থাকে হচ্ছে দ্বিবীজপত্রী আর নগ্নবীজির কাণ্ডে, বদ্ধটা থাকে একবীজপত্রীর কাণ্ডে। আর সমদ্বিপার্শ্বীয় থাকে কোথায়? লাউ, কুমড়া, শশার কাণ্ডে। এটা থাকে লাউ, কুমড়া, শশার কাণ্ডে। আবারও বলি, এটা থাকে কোথায় ভাইয়া? লাউ, কুমড়া, শশার কাণ্ডে। এটা থাকে ভাইয়া লাউ, কুমড়া, শশার কাণ্ডে। এটা থাকে কোথায় ভাইয়া? সমদ্বিপার্শ্বীয় থাকে লাউ, কুমড়া, শশার কাণ্ডে। হ্যাঁ, তাহলে এটা শেষ। আর অরিও তো মূলে থাকে, হয়ে গেছে। আর জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক কোথায় থাকে ভাইয়া? টেরিস, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম আর সেলাজিনেলা, সেলাজিনেলা। আমি এভাবে আমরা বলি না প্লিজ ভাই প্লিজ। তো দেখো, পিতে টেরিস, এলে লাইকোপোডিয়াম আর প্লিজের এসে সেলাজিনেলা। আর ড্রাসিনা, ড্রাসিনা আর ইয়াক্কা, এই দুইটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। এটা হচ্ছে ড্রাই দিয়ে মনে রেখেছে, ড্রাই। তাহলে ড্রাই এর ড্রাসিনা আর ইয়াক্কা। ড্রাই এর হচ্ছে কি বলছি ভাইয়া? ড্রাসিনা আর ইয়াক্কা। ক্লিয়ার? ড্রাসিনা আর হচ্ছে ইয়াক্কা, ড্রাসিনা আর ইয়াক্কা। তাহলে পারবো না এটা বলো তো আমাকে একটু, পারবো কিনা? এখন আমাকে বলো যে জাইলেম 6+ আর কিউটিকল নেই, কিউটিকল নেই, এটা কি? একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী মূল। বলো, জাইলেম 6+ কিউটিকল নাই, এটা কি? একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী মূল। এটা কি হবে? এটা কি হবে বলো? জাইলেম 6+ কিউটিকল নেই। ফাইয়াজ বলছে একবীজপত্রী মূল। দেখি বাকিরা বলো, বাকিরা কে কি বলে শুনি। ফায়াজ বলছে একবীজপত্রী মূল। আচ্ছা দেখো, জাইলেম 6 এর বেশি মানে একবীজপত্রী, জাইলেম 6 এর কম হইলে হয়তো দ্বিবীজপত্রী। আর কিউটিকল নেই হচ্ছে মূলে, আর কিউটিকল আছে কাণ্ডে। তাহলে ফায়াজ ঠিক বলছে, এটা হচ্ছে একবীজপত্রী মূল। এটা কি হবে? এটা হচ্ছে একবীজপত্রী মূল। এখন আমাদের পড়াশোনা শেষ, এখন আমরা একটু ছোট্ট করে এগুলাতে একটু প্যাচ খাই আমরা, তাই না? পাই খাই না বলো? যেমন এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, মানে এটা একটা একবীজপত্রী মূল। এখন চলো তো আমরা একটু দেখি যে আমরা যা শিখছি সেই শেখার সাথে এখানে আমরা মিল পাচ্ছি কিনা। এটা হচ্ছে একবীজপত্রী মূল। চলো আমরা একটু দেখি। আমরা শিখছিলাম যে মূলরোম এককোষী, মিলছে। আমরা শিখছিলাম মূলে অধোত্বক থাকে না, নাই, খালি মূলত্বকটা আছে। শিখছিলাম মূলের কর্টেক্স অনেক স্তর বিশিষ্ট। আমরা শিখছিলাম অন্তত্বক আছে, পেরিসাইকল আছে, আছে। তারপর একবীজপত্রী তাই জাইলেম ফ্লোয়েম 6টার বেশি। দেখি কয়টা আছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7টা আছে। তাহলে একবীজপত্রী। তাহলে প্রত্যেকটা মিলে গেছে, প্রত্যেকটা মিলে গেছে। এখন এগুলা কি বসে বসে মুখস্থ করবা তুমি? বলো তো, এগুলা কি মুখস্থ করবা?
এখন দেখো আমরা একটু এই যে দেখো পেরিসাইকেল নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য খাদ্য, বলছি নাইট্রোজেন থাকলেই পেরিসাইকেল দেখাবো। আচ্ছা, তো আমরা একটু বৈশিষ্ট্য দেখি। বলছে কিউটিকল নাই, কারণ মূলে কিউটিকল থাকে না, মূলরোম এককোষী, অধতক নাই, কর্টেক্সে অধতক নাই, অন্ততক আছে, হ্যাঁ পরিচক্র আছে। ভাস্কুলার বান্ডল অরিও, কারণ আমরা জানি যে একার ভাস্কুলার আচ্ছা মূলের ভাস্কুলার বান্ডল অরিও আমরা দেখে আসছি, তাই না? আর কাণ্ডের ভাস্কুলার বান্ডল হচ্ছে সংযুক্ত। ওকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, আমরা জানি যে ম ম ম মূলে মেটাজাইলেম মাঝে, এক্সার্ক, তাহলে এটা কি এক্সার্ক আমরা পড়ে আসছি। জাইলেম বা ফ্লোয়েম 6 এর বেশি আমরা পড়ে আসছি 6+। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা বেসিক থেকে জানি। এর একটা বৈশিষ্ট্য মুখস্থ করা লাগবে, আমাকে বলো তো একটা বৈশিষ্ট্য কি মুখস্থ করা লাগবে? আসো আমরা একটু একবীজপত্রী কাণ্ড দেখি। এখানে এটা হচ্ছে একবীজপত্রী কাণ্ড, এই হচ্ছে সেই বেচারি একা। ও কতটা একা তোমার একটু দেখাই। বেচারার দেখো অল্প একটু কর্টেক্স আছে, কারণ কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। তারপরেই এই বেচারার অন্ততক নাই, পেরিসাইকেলও নাই, দেখছো? আর ভাস্কুলার বান্ডল দেখো খুবই বিক্ষিপ্ত, এই ফ্লোয়েম এই জাইলেম, হ্যাঁ মানে কাইন্ড অফ একটু ওয়াই ওয়াই এর মতো বা একটু এক্স এর মতো, হ্যাঁ ওয়াই এর মতো দেখতে কিছুটা, বা ভি এর মতো, এক্স তো না সরি ভি এর মতো, একটু ভি এর মতো দেখায় বা একটু ওয়াই এর মতো দেখায় ভাস্কুলার বান্ডলটা। তাহলে অন্ততক নাই, পেরিসাইকেল নাই, ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্ত, এই তো পড়া। এই জন্য এটার বহিঃস্থিল অন্তঃস্থিল আলাদা করা যায় না। এই হচ্ছে বেচারা একবীজপত্রী মূল। আমরা বৈশিষ্ট্যগুলো দেখি চলো। দেখো এই হচ্ছে বৈশিষ্ট্য, এই যে। তাহলে ওর কাণ্ডরোম কি দেখছো? ও ওর তো কাণ্ডরোমও নাই, কোন রোম দেখছো? কোন রোমই তুমি দেখো নাই। মানে কাণ্ডরোম বহুকোষী হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডে। দেখো কিউটিকলটা আছে, এর কিউটিকলটা আছে, হ্যাঁ অন্ততক নাই, পরিচক্র নাই, মানে ওই ছবিটা দেখলেই তোমার হয়ে যাচ্ছে। অধতকটা আছে, কাণ্ডের অধতক থাকে তুমি জানো। তাহলে ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্ত, জাইলেম দেখছো ভি বা ওয়াই আকৃতির। আর যেহেতু কাণ্ড, তাই আমরা জানি এটা হচ্ছে এন্ডার্ক গঠন। কি গঠন? এন্ডার্ক। এন্ডার্ক মানে হচ্ছে মেটাজাইলেমটা পরিধিতে। আর ভাস্কুলার বান্ডলটা বলতেছে সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, হ্যাঁ মানে ওই যে বদ্ধ সমপার্শ্বীয়, যেটা আমরা এটা দেখে আসছি, ভাস্কুলার বান্ডল বদ্ধ সমপার্শ্বীয়, একবীজপত্রী কাণ্ড বদ্ধ সমপার্শ্বীয়, আমরা একটু আগে পড়ছি। তো দেখো প্রত্যেকটা জিনিস আমরা এমনিই পারবো। এই যে পার্থক্য না ভাইয়া যা পড়াইছি, এটা যদি এই এই জিনিসগুলোই আমরা বুঝাই বুঝাই পড়াইছি, ফলে এই পার্থক্যগুলো অবশ্যই অবশ্যই পড়বা, ঠিক আছে? তাহলে মোটামুটি এর মাধ্যমে কিন্তু আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল। এখন বলো, একজন বলতেছে 11টা বাজতে 8 মিনিট, বলো 11টার আগে শেষ করছি কিনা। এখন যাই হোক, মানে 2 ঘন্টা লাগে নাই, কিন্তু এই অধ্যায়টা তুমি আমাকে বলো তো যে আগের তুলনায় সহজ হয়েছে কিনা, আগের চেয়ে সহজ লাগতেছে কিনা, এখন আমাকে বলবা সবাই, আমি সবার কমেন্ট দেখতে চাচ্ছি। আগের চেয়ে সহজ হয়েছে কিনা বলো। শেষ, এই যে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা কি সহজ না? আমি মানে এইটা আমি চিন্তা করলাম যে অনেকে এসে বলে কি যে এই চ্যাপ্টারটা খুবই ফালতু চ্যাপ্টার, এই চ্যাপ্টার খুবই কঠিন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কি কঠিন নাকি সহজ আমাকে একটু বলো তো, এই চ্যাপ্টার কি কঠিন না সহজ বলো। এই চ্যাপ্টার হচ্ছে পানির মতো সহজ একটা চ্যাপ্টার না। তাহলে এই চ্যাপ্টার খুব সহজ, এবং ফিউচারে যেন দেখি যে তোমরা আসলে এই চ্যাপ্টারটাকে কাজে লাগাচ্ছ, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। সবার সাথে দেখা হচ্ছে আগামী পরশু হচ্ছে জিৎ ভাইয়া ক্লাস নিবে, কর্মমুখী রসায়ন, খুবই সহজ চ্যাপ্টার, এবং একটা সেরা ক্লাস পাইতে যাচ্ছ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।